Welcome to TRC Podcasts, sharing real life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. তুমি কিন্তু নিউমারোলজিতে লুসো গ্রিড না করে তুমি কিন্তু ভেদিক নিউমারোলজিটা করছো। তুমি একটু আমাকে যদি একটুখানি বলো যে ভেদিক নিউমারোলজিটা কি, মানে কিরম ভাবে আমরা এই জিনিসটাকে জানতে পারি? আচ্ছা, আমি শুধু পার্টিকুলার একটা টার্মে যাব না। আমাদের প্রাচীন সময় থেকেই অনেক রকম সংখ্যাতত্ত্ব নিয়ে চর্চা হয়। সেই চর্চাটা যেমন আজকের দিনের ভেদিক নিউমারোলজি, আমরা ইন্ডিয়ান নিউমারোলজিতে নাম্বারের সঙ্গে গ্রহকে অ্যাসোসিয়েট করতে পেরেছি, আমরা কানেক্ট করতে পেরেছি। আর শুধু সেটা নয়, আমরা এর মধ্যে কিছু দশা সিস্টেম দিয়েও আমরা এটাকে দেখতে পাচ্ছি। ফিল্ম স্টাররা দেখবে তাদের নিজের নাম চেঞ্জ করে ফেলে, নামের অক্ষর একটা হয়তো যোগ করে ফেলে। এইটাও কি মানে কোথাও না কোথাও নিউমারোলজিতে এফেক্ট করে, মানে কারোর লাইফে? তো নামটা হচ্ছে আইডেন্টিফিকেশন মার্কার, আর তার সঙ্গে কিন্তু রিপিটেটিভ সাউন্ড ভাইব্রেশন। ওকে, সিনেমা সিরিয়ালের নামও সেই চেঞ্জের মধ্যে চলে এসেছে, কারণ একটা নামের ভাইব্রেশন সেটা যে ক্যারি করেছে, সেই ভাইব্রেশনটাই কিন্তু আমাদের ইউনিভার্সের মধ্যে রেজোন্যান্স হচ্ছে। সো ডেফিনেটলি নামের চেঞ্জেস বা স্পেলিং কারেকশনটাও কিন্তু অনেকটা হেল্পফুল হয়। একটা আমি মিথ তোমাদেরকে ভেঙে দিচ্ছি, সেটা হলো ক্রিস্টাল আর কিছু ক্ষেত্রে রাশি রত্নকে আলাদা করে ধরা হচ্ছে। ডেফিনেটলি আলাদা, কারণ একটা আমরা অরার উপর কাজ করার জন্য করি, আর একটা আমরা প্ল্যানেট বেস কাজ করার জন্য করি। ক্রিস্টালই হচ্ছে পাথর, কিন্তু সব পাথর ক্রিস্টাল নয়, বিকজ তার মধ্যে ওই অ্যাটমিক ল্যাটিস স্ট্রাকচারটা নেই। ওকে, তার জন্য ওগুলোর ভাইব্রেশন ডিফারেন্ট হয়, আর প্রত্যেকখানা ক্রিস্টালের যে ভাইব্রেশনটা ওটা স্টেবল ভাইব্রেশন বেরোয়, যেটাই আমাদের অরার সঙ্গে কাজ করে, আর আমাদের পালস পয়েন্টের এখান থেকে আমাদের পুরো বডিতে ওটা আমাদের এমিট করে যায়। সার্চ করুন ক্রস সেকশন অফ রুদ্রাক্ষ। ওকে, ঠিক আছে, সার্চ করবেন। তো রুদ্রাক্ষ যখন ওর ক্রস সেকশন, মানে যখন ওটা কাটা থাকবে, যতগুলো দাগ মানে ভেতরে ততগুলো কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট মানে হচ্ছে মুখী, বাইরের দাগটা শুধু মুখী নয়, যতগুলো রকম মুখ রয়েছে ভেতরে ততগুলো কম্পার্টমেন্ট রয়েছে। দুমুখী দুটো কম্পার্টমেন্ট, তিনমুখী তিনটে। নমস্কার বন্ধুরা, আমি পার্থ, আর আজকের এপিসোডটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অনেকে আমাকে কমেন্টস করে তোমরা জানিয়েছিলে যে দাদা নিউমারোলজি নিয়ে আরেকটা এপিসোড করা দরকার। তো আজকে আমরা এর আগে যে নিউমারোলজি করা হয়েছিল, যে কনসেপ্টটা করা হয়েছিল, আজকের কনসেপ্টটা কিন্তু টোটালি আলাদা। পুরো এপিসোডটা আজকে দেখবেন। আর আজকে বলে দিই, আজকের আমাদের এপিসোডে যিনি গেস্ট আছেন তিনি নিউমারোলজি এক্সপার্ট, তার সঙ্গে বাস্তু এক্সপার্ট, ক্রিস্টাল হিলিং এর উপরে এক্সপার্ট, এন্ড রুদ্রাক্ষের উপরে এক্সপার্ট। তো আজকে সরাসরি চলে যাব আজকে আমাদের গেস্ট মনোজিৎ দার কাছে। তো মনোজিৎ দা, কেমন আছো আগে বল? খুবই ভালো আছি, ওয়েদারটাও খুব ভালো, সামনে আবার দোলও আসছে। একদম, তো সবাইকে দোলের শুভেচ্ছাটাও আমি জানাই। তো এইভাবেই চলুক, সবার সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। মনোজিৎ দা, সবার আগে তোমাকে একটা ছোট্ট ব্যাপার বলে আমাদের অডিয়েন্স জানতে চাইবে, তোমার একটু ব্রিফ ইন্ট্রোডাকশনটা যদি তুমি দিয়ে দাও আমাদের অডিয়েন্সকে। আচ্ছা, নমস্কার অডিয়েন্স বন্ধুরা, আমার নাম মনোজিৎ পোদ্দার। আমি ক্রিস্টাল নিয়ে সামান্য নাড়াচাড়া করি। শুধু ক্রিস্টাল নয়, আমাদের সনাতন ধর্মের অনেক রকম এনার্জি আছে, সেই এনার্জির বিষয়গুলো আমাকে খুব ভাবে টানতো। তো সেখান থেকেই আমার যাত্রা শুরু করি কিছুদিন আগে। তো তারপর থেকেই আস্তে আস্তে নিউমারোলজি, ক্রিস্টাল হিলিং, রুদ্রাক্ষ, বাস্তু, এই সব নিয়েই এখন সময়টা কেটে যাচ্ছে। আর তার সঙ্গে আমার একটা নিজস্ব সংস্থাও আছে, দ্য মিস্টিক ভল্ট অ্যান্ড ক্রিস্টালিন। তো দ্য মিস্টিক ভল্টের আন্ডারে আমরা মানুষের লাইফস্টাইলটাকে আরো এনার্জেটিক
আরো তাদের সিস্টেমেটিক প্যাটার্ন নিয়ে তাদের যাতে লাইফস্টাইল আরো স্মুথ যায় সেটা নিয়ে তো চর্চা করছি। তার সঙ্গে ক্রিস্টালিন যেটা আছে, তো ক্রিস্টালের মাধ্যমে বিভিন্ন সনাতন ধর্মের যে স্পিরিচুয়াল টুলস আমরা বলি, যেমন ক্রিস্টাল, জেমস্টোন, রুদ্রাক্ষ, যন্ত্রাম, বাস্তু প্রোডাক্ট, সেগুলো নিয়েও আমরা এখন ডিলিংও করছি। তো দাদা, সবার আগে আমাদের পডকাস্ট শুরু করবো, তুমি একটা টার্ম ইউজ করেছো নিউমারোলজি, রাইট? তো তুমি একটু নিউমারোলজি ব্যাপারে বলো, কারণ তুমি আমাকে একটা টার্ম ইউজ করেছিলে যে আমাদের এখানে কিন্তু লুসো গ্রিডে ম্যাক্সিমাম লোকেরা কাজ করে নিউমারোলজিতে, কিন্তু তুমি কিন্তু নিউমারোলজিতে লুসো গ্রিড না করে তুমি কিন্তু ভেদিক নিউমারোলজিটা করছো। তুমি একটু আমাকে যদি একটুখানি বলো যে ভেদিক নিউমারোলজিটা কি, মানে কিরম ভাবে আমরা এই জিনিসটাকে জানতে পারি? আচ্ছা, আমি শুধু পার্টিকুলার একটা টার্মে যাব না। আমাদের প্রাচীন সময় থেকেই অনেক রকম সংখ্যাতত্ত্ব নিয়ে চর্চা হয়। সেই চর্চাটা যেমন আজকের দিনের ভেদিক নিউমোলজি বা আমরা লোসু গ্রিড নিয়ে যে কথা বলছি, শুধু সেটা নয়, আমরা যদি ব্যাবিলনিয়ান টাইমের কথাও চিন্তা করি, তখন একটা শালডিয়ান টাইপ, ওখানকার একটা আলাদা প্রসেস ছিল নিউমোলজি। পাইথাগোরান বা যেটা আমাদের অঙ্কের যাদের আমরা জ্যামিতির যে জনক বলি, সো তাকে নিয়েও একটা নিউমোলজি রয়েছে। তো ওয়েস্টার্ন নিউমোলজি তাদেরকে বলা হয়। তো তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা হচ্ছে, আমরা ইন্ডিয়ান নিউমোলজিতে নাম্বারের সঙ্গে গ্রহকে অ্যাসোসিয়েট করতে পেরেছি, আমরা কানেক্ট করতে পেরেছি। আর শুধু সেটা নয়, আমরা এর মধ্যে কিছু দশা সিস্টেম দিয়েও আমরা এটাকে দেখতে পাচ্ছি। যেমন আমি যদি একটা ডেট অফ বার্থ ধরি, তো আমাদের ক্ষেত্রে মূলাঙ্ক সেম, ভাগ্যাঙ্ক সেম, যেই প্রসেসে বার করতে হয় যে আমরা ডেট অফ বার্থের প্রথম দুখানা যে ডেট অফ, শুধু ডেটটাকে যদি আমরা অ্যাড করি তার আমরা মূলাঙ্ক পাই, আর টোটাল ডেট অফ বার্থ থেকে যদি আমরা অ্যাড করি আমরা ভাগ্যাঙ্ক পাই। তো সেম প্রসেস আমাদেরও, বাট একই ডেট অফ বার্থের অনেক লোক আছে, কিন্তু এই যে প্রত্যেকখানা লোকের কি একই সময় চলবে? ঠিক, জন্ম থেকে যতদিন পর্যন্ত তার সময় শেষ না হচ্ছে, সময় কালের মধ্যে কেউ তো একই কন্ডিশনে থাকে না, একদমই না। সময় পরিবর্তন হয়, একটা সময় স্ট্রাগলিং আসে, একটা সময় সেটলিং আসে, একটা সময় সে অনেক ফ্লারিশ করে। তো এখানে কিছু দশা সিস্টেম আছে যে এক একখানা সময়ে মানুষের লাইফের মধ্যে কোনো না কোনো দশা বা কোনো না কোনো নাম্বার ইনফ্লুয়েন্স, বা যদি বলি কোনো না কোনো প্ল্যানেটের ইনফ্লুয়েন্স হাই থাকে। তো সেই সময় কিন্তু তার লাইফস্টাইলের সঙ্গেও সেই দিকে এগোতে হবে। আর নিউমোলজি মেন সিস্টেমটাই তো হচ্ছে প্যাটার্ন রিকগনিশন। এটা একটা সংখ্যা তত্ত্ব, একটা প্রাচীন শাস্ত্র। এই শাস্ত্র দিয়ে আমরা মেইনলি কিন্তু সিম্বলিক প্যাটার্নটা বার করি। আচ্ছা, যেমন ধরো যাদের মূলাঙ্ক 1 আমরা বলি, যেমন তাদের লিডারশিপ প্যাটার্ন, তাদের একটা লিডারশিপ রোল, তারা অলওয়েজ লিডার হিসেবে ভালো, তারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তারা সেলফ মোটিভেটেড, তাদের আদার্স কোনো মোটিভেশনের দরকার পড়ে না। তো এইরকম পরপর যে আছে, তো এইগুলো দিয়ে কিন্তু প্রেডিকশন আমি ঠিক বলবো না, এটা হচ্ছে লাইফের একটা প্যাটার্ন। আচ্ছা, তো এই প্যাটার্নটা যখন কেউ আইডেন্টিফাই করতে পারে, তাহলে কিন্তু তার লাইফ যে সে যে কাটাচ্ছে, তার যে লাইফের যে মুভমেন্ট, তার সঙ্গে কিন্তু সে নিজেকে অ্যালাইন করতে পারে ফর দ্য বেটার রেজাল্ট। মানে নিউমোলজি দিয়ে আমি যদি বলি সিম্পল, আমি নিউমোলজি দিয়ে একটা মানুষের স্টোরি টেলিংটা দেখতে পাবো, একটা সামারাইজ স্টোরি, যে আমার এর এই ভাইব্রেশনটা বেশি, বা এই এনার্জিটা বেশি, বা এই প্ল্যানেটের ইনফ্লুয়েন্সটা বেশি। তো সেই অনুযায়ী কিন্তু তার লাইফটা চলে। তো এখানে এটাই হলো ডিফারেন্স। অন্যদের এই দশা সিস্টেমটা নেই, অন্যদের কোনো দৃষ্টি বিনিময় নেই, বা কনজাকশন বা জুতিটা নেই, যেটা আমাদের কিন্তু বৈদিক নিউমোলজিতে আছে। যার জন্য আমরা যে প্যাটার্ন রিকগনিশন করে কাউকে যখন আমরা সাজেশনটা দিই, সেটা অনেকটা বেটারমেন্ট পাওয়া যায়। কারেক্ট, কারণ যেখানে আমরা যখন কারো ন্যাটাল চার্ট দেখি, তো তখন আমাদের অনেক গ্রহ মুভমেন্ট গুলো হয়, প্ল্যানেটারি মুভমেন্টস গুলো হয়। লুসো গ্রিডে সেই জিনিসগুলো আমরা দেখতে পাই না। লুসো গ্রিডের মধ্যে নাম্বারস গুলো নিয়ে ওরা একটা ক্যালকুলেশন করে। ওয়ারএজ আমরা যে ইন্ডিয়ান মাইথোলজি বা আমাদের ইস্টার্নের দিকটা যেটা রয়েছে, আমাদের ইস্টার্ন দিকটাই বেশি ফলো করি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রহটা দেখার পরে যে নাম্বারোলজিটা যেটা বেরায়, তো সেটাতে বেশি বেনিফিশিয়াল আমার মনে হচ্ছে, একটু বেশি পাওয়ারটা থাকছে আমাদের দিকটায়। পাওয়ারটা মানে ওইভাবে পাওয়ার না, এই যে যেমন তুমি বললে ন্যাটাল চার্ট, ন্যাটাল চার্ট হচ্ছে আমরা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে ইউজ করি, যেটা সম্পূর্ণভাবে গ্রহ বা অ্যাস্ট্রোনমির সঙ্গে পুরোপুরি কানেক্টেড। তো অ্যাস্ট্রোনমি ছাড়া কখনোই অ্যাস্ট্রোলজি কমপ্লিট হয় না। ওয়ারএজ আমরা যদি বৈদিক নিউমোলজিতে যাই, আমাদের কানেকশন আছে, কিন্তু আমাদের কানেকশনটা অন্যান্য নিউমোলজির থেকে অনেকটা ব্রিফ, অনেকটা বড়। যার মধ্যে আমরা কিছু মহাদশা পাই, তার মধ্যে কিছু আমরা
অন্তর্দশা পাই, আবার সেই অন্তর্দশার মধ্যে আমরা প্রত্যন্ত দশা পাই। আচ্ছা। যে সার্টেন, আমি মহাদশা যদি বলি তো আমাদের যে মহাদশার ক্যালকুলেশন হয় 45 ইয়ার্স এর। সো তার মধ্যে যেমন আমি যদি 1 থেকে শুরু করি, 1-এর 1 বছর, 2-এর 2 বছর, 3-এর 3 বছর করে 9 পর্যন্ত গিয়ে 9 বছর। কিন্তু এই যে তুমি 9 বা যেটা মঙ্গলের মহাদশা করি, তো 9 বছর কি তার সেম যাবে? ঠিক। কখনো তো কখনো সেম না। যাবে না। তো তার মধ্যেও ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হচ্ছে। তো এই 9 বছরের মধ্যে মার্সের তো ডেফিনেটলি একটা এনার্জি তো তার মধ্যে কাজ করবে, ঠিক। কিন্তু আদার্স যে নাম্বারস গুলো বা আসছে তাদেরও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইনফ্লুয়েন্স সেই লাইফটার মধ্যে অ্যাড হবে। আচ্ছা। তো ওর জন্য কি হয়, আমরা আরেকটু ভালোভাবে এটা করতে পারি। যেমন আমরা সিম্বলিক প্যাটার্নটা একটা দেখি, আর অ্যাস্ট্রোলজিটা টাইমটা দেখে। Correct. সো একটা সম্ভাবনা প্যাটার্ন আর একটা টাইম, সো দুটো যদি মিলে যায় ডেফিনেটলি তো বোঝার জায়গাটা অনেক সুবিধাটা হবে। তুমি আমাকে বলো যে যখন কেউ তোমার কাছে আসছে, ঠিক আছে, নিউমারোলজি জানার জন্য, তো তার বেসিক কি কি রিকোয়ারমেন্ট থাকে, মানে তোমাদের বেসিক কি রিকোয়ারমেন্ট থাকে যেটা দিয়ে তোমরা প্রেডিকশনটা বা এই যে প্রসেস যে লাইফের কোন নাম্বারের মধ্যে রয়েছে এটা তোমরা ক্যালকুলেশন করতে পারো? সেম অন্য যে নিউমোলজির মতো আছে, সেম আমরা নামটা দেখি, আমরা তার ডেট অফ বার্থটা নিই, আর সেখান থেকে আমরা যে কম্পোনেন্টটা বার করি সেটা হলো মূলাঙ্ক, আচ্ছা। ভাগ্যাঙ্ক আর নেম নাম্বার। তো আমরা এই তিনটের উপরই দেখি। বাকি তো যখন এই তিনটা আমাদের গ্রিডে বসে যায় তখন মোটামুটি আমরা ঠিকভাবেই এগোই। কখনো হ্যাঁ, অ্যাজ এ কনসালটেন্ট আমরা কখনোই বলতে পারি না যে আমরা পুরোপুরি প্রেডিক্ট করতে পারি, আমরা প্রেডিক্ট কখনোই করতে পারি না। আমরা তার পোটেনশিয়ালটাকে দেখতে পারি, যে তার মধ্যে কি সম্ভাবনাটা বেশি রয়েছে, একটা প্যাটার্ন রেকগনাইজ করতে পারি। এটাই আমরা কনসালটেন্টের কাজ, প্যাটার্নটাকে রেকগনাইজ করে তাকে আগে থেকে সেই সাবধানটা করে দেওয়া বা তাকে সময়টা জানানো যে কোন সময়টা তোমার জন্য কোন কাজটার জন্য ভালো হবে। ওকে, এবার আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে, তুমি একটু আগে বলে অ্যাস্ট্রোলজি আর নিউমারোলজি, ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল? মানে কোয়েশ্চেনটা এটা হচ্ছে যে কোনটা একটা লোক খুব ইজিলি তোমার কাছে গেলে পর তার সমাধানটা পাবে? সমাধান নয়, যেটা আমি আগে বললাম যে আমরা একটা প্যাটার্ন দেখছি, তো আমরা প্যাটার্ন আর তার মধ্যে পোটেনশিয়াল সম্ভাবনাটা দেখছি, তো এটা হলো নিউমোলজি, যেটার মধ্যে একটা মানুষের নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব অ্যাটিটিউড, তার থিঙ্কিং, এগুলো আমরা জানতে পারি। আর অ্যাস্ট্রোলজি সময়টাকে ডিফাইন করে দিচ্ছে। তো একটা নাম্বার বেস, একটা প্ল্যানেট বেস। ওকে, কিন্তু আমি কাউকেই পাওয়ারফুল বলবো না, কারণ দুটো একই শাস্ত্রকেই সার্ভ করে, শুধু ওয়েটা আলাদা। বাট আমরা যখন রিচ করব ডেস্টিনেশনে, তো রাস্তা আলাদা হলো, ডেস্টিনেশন সেম থাকছে। দারুণ। একটা জিনিস আমরা অনেকদিন ধরে লক্ষ্য করেছি যে অনেক ফিল্ম স্টাররা দেখবে তাদের নিজের নাম চেঞ্জ করে ফেলে, নামের অক্ষর একটা হয়তো যোগ করে ফেলে। এইটাও কি মানে কোথাও না কোথাও নিউমারোলজিতে এফেক্ট করে, মানে কারোর লাইফে? আচ্ছা, আগে তাহলে আমাকে তুমি একটা কোয়েশ্চেন করো, তুমি এতগুলো আমাকে কোয়েশ্চেন করলে, নামটা কি? ধরো রাজকুমার রাও। না না, নামটা কি, মানে হোয়াট ইজ নেম, মানে নামটা আমরা কি করে বলি? আইডেন্টিফিকেশন, রাইট? তো নামটা হচ্ছে আইডেন্টিফিকেশন মার্কার, আর তার সঙ্গে কিন্তু রিপিটেটিভ সাউন্ড ভাইব্রেশন। ওকে ওকে, তো শুধু আইডেন্টিফিকেশন আমরা করছি না, আমরা একটা নাম রিপিটেশন করছি, আর সাউন্ডটা কিন্তু একটা ভাইব্রেশনের সৃষ্টি করেছে, সেই ভাইব্রেশনটা কিন্তু রেজোনেন্সে কনভার্ট হয়। ওকে, তো সেই রকমই একটা মানুষের নাম দিনে অ্যাভারেজলি 50-60 বার 70 বার নেওয়া হয়। এবার আমাদের ভাগ্যাঙ্ক মূলাঙ্কের যে আমাদের কম্বিনেশনটা আছে, তার সঙ্গে যদি নামটা অ্যালাইনমেন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, কিছুটা আমরা ডিসঅ্যাডভান্টেজ পাবো। আমি বলবো না পুরো, কিছুটা ডিসঅ্যাডভান্টেজ পাবো। সো আজকে আমি কারোর নাম নিচ্ছি না, অনেক সেলিব্রিটি রয়েছে, বা আমি আইডিয়ালদেরও বলতে পারি, ইনফ্যাক্ট এখন তার মধ্যে লিমিটেড নেই, সিনেমা সিরিয়ালের নামও সেই চেঞ্জের মধ্যে চলে এসেছে, কারণ একটা নামের ভাইব্রেশন সেটা যে ক্যারি করেছে, সেই ভাইব্রেশনটাই কিন্তু আমাদের ইউনিভার্সের মধ্যে রেজোন্যান্স হচ্ছে। সো ডেফিনেটলি নামের চেঞ্জেস বা স্পেলিং কারেকশনটাও কিন্তু অনেকটা হেল্পফুল হয়। ওটা নিউমারোলজিতে তো হ্যাঁ, এটার জন্য এইভাবে হয় না, অনেক কিছু দেখতে হয়, আমাদের ভাগ্যাঙ্ক দেখতে হয়, মূলাঙ্ক দেখতে হয়, সবকিছু দেখার পর যখন আমরা ডিটেল স্টাডিটা করি, তারপরেই কিন্তু নেম কারেকশন
যদি দরকার হয় তখনই সাজেস্ট করা হয়, আননেসেসারি সবারই হয় না, কারণ জন্মসূত্রে অনেকেই কিন্তু তাদের নামটা অনেকটা ঠিক থাকে। ওকে। আর নেম নিউমোলজি মানে কিন্তু একটা আমি এখানে ডিসক্লেমার দিয়ে দিই, নামটাকে পাল্টানো নয়, রাইট। কিছু লেটারকে এদিক ওদিক করে তার ভাইব্রেশনটা মেলানো। যেরকম এর প্রচুর উদাহরণ আছে, আপনারা যদি ভালোভাবে দর্শকরা যদি খেয়াল করে থাকেন, একজন নয়, এখন প্রচুর উদাহরণ আছে। ইনফ্যাক্ট এখন সিরিয়ালস, মুভি, ইনফ্যাক্ট তাদের রিলিজ ডেটটাও কিন্তু যা আমাদের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা ডাইরেক্টর প্রডিউসার তাদের মানে মূলাঙ্ক ভাগ্যাঙ্কের সঙ্গে অ্যালাইন করেই করা হচ্ছে। রাইট রাইট। আমরা কথা বলতে বলতে তুমি একটা জিনিস আমাকে বললে যে যেরকম 1 থেকে 9 এই সংখ্যা দিয়ে তোমরা নিউমারোলজিতে দেখো, আরেকটা সংখ্যা আসে যেটা 0, জিরোটাকে কেন ধরা হয় না নিউমারোলজিতে? বা আমাদের অঙ্কের সব থেকে ভালো আর ইনভেন্টেড বাই অ্যান ইন্ডিয়ান, একদম আর্যভট্ট। জিরো, জিরোটা একার কিন্তু কোনো ভ্যালু নেই, ঠিক, কিন্তু জিরোটাকে ভ্যালুলেসও বলা যায় না। ঠিক। জিরোটা হচ্ছে হাই পোটেনশিয়াল নাম্বার, এর কোনো ডাইরেকশন নেই। আচ্ছা। জবসার সঙ্গে হিরো মানে একটা জিরো বসে তাকে কিন্তু হিরোতে কনভার্ট করে দিতে পারে, ঠিক, বা তাকে অনেকটা তার ভাইব্রেশনটাকে হাই করে দিতে পারে। যেমন শূন্য থেকেই ব্রহ্মার সৃষ্টি, ঠিক। আবার সেই ব্ল্যাক হোল শূন্য, সেখানেই ধ্বংস। একটা খালি মাঠ তখন খালি রয়েছে, তার কিন্তু কোনো পরিচয় নেই। যখন ওর মধ্যে বিল্ডিং হচ্ছে সেটাই কিন্তু তখন পরিচয়। কারেক্ট। শূন্যটা খালি মাঠ, তার মধ্যে যখন বিল্ডিং গুলো হচ্ছে 1 2 3 4 করে সংখ্যা আসছে, তো শূন্যের নিজস্ব কোনো কিছু নেই, কিন্তু যার সঙ্গে বসছে তার সঙ্গে শূন্য কিন্তু তার পাওয়ারটাকে বাড়িয়ে দিচ্ছে। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আমরা যদি একটা ফেমাস স্পাইয়ের নাম বলি, মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তো তুমি সব থেকে বড় স্পাইয়ের নামটা কি বলবে? যদি ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো বলে তাহলে জেমস বন্ডই ধরা হবে। জেমস বন্ড না, একটু পুরোটা বলো। জেমস বন্ড 007। 007, রাইট। নিউমোলজিতে 7 কেতুকে ডিনোট করা হয়। এবার দেখো 700, কেতু কিন্তু আমাদের অন্যরকম ডিটাচমেন্ট দেয়, কেতু আমাদের রিসার্চ মাইন্ডও দেয়, কেতু আমাদের ইনটিউশন হাই দেয়, কিন্তু আমাদের ডিটাচমেন্টটার কিন্তু একটা জায়গার মধ্যে লিমিটেড লাগে না, সেটা আমাদের হেলথের দিকেও দেয়, ওয়েলথের দিকেও দেয়, রিলেশন দিকেও দেয়। এবার তুমি বলো তো, জেমস বন্ডের কোন সিনেমায় তুমি হিরোইনকে কন্টিনিউশন দেখেছো? কোনটা দেখি না, সব কটাতে চেঞ্জ। তাহলে রিলেশন ডিটাচমেন্ট। ও যে গেজেট গুলো ব্যবহার করতো, বেন্টলি কার, যে ঘড়ি, সেগুলো কোন সিনেমাটায় কতগুলো ঠিকঠাক গোটা ফেরত গেছিল? একটাও না, সবই লাস্টে গেছে, সবই লাস্টে গেছে। এইবার কোন সিনেমাটায় ওর কোনো চোট লাগেনি? প্রত্যেকটি সিভিয়ার লেগেছে একদম। তাহলে দেখো ওয়েস্টার্ন অ্যাসপেক্টেও কিন্তু 007 এটাও কিন্তু একটা নিউমোলজি লেগে গেল। আই হোপ এটা কিন্তু তোমরা কেউ কোনোদিনও ভেবে না, কেউ ভাবেনি এই অ্যাসপেক্ট দিয়ে, একদমই কোনোদিন কেউ ভাবেনি যে এরকমও হতে পারে। রাইট, আমাদের চারিদিকেই সবকিছু রয়েছে, হ্যাঁ আমরা জানি না, তার জন্য আমরা তার সঙ্গে কোনো কানেক্ট করতে পারিনি। ঠিক, তাই বলে আমি বলছি না যে নিউমোলজিতেই ওটা হয়েছে, হয়নি, বাট নিশ্চয়ই এর পেছনে আমারও এটা সম্ভাবনা মনে হচ্ছে যে এটাও হতে পারে, নলে 007টাই কেন আসবে এতগুলো নাম্বার থাকতে। একদম ঠিক। আচ্ছা আমাকে এবার বলো, যখন আমরা এটা নিয়ে কথা বলছিলাম, আমার একটা জিনিস কোয়েশ্চেন আসছিল মাথায়, যে নিউমারোলজি কি কোথাও কি আমরা সায়েন্সের সঙ্গে লিংক করতে পারি? সায়েন্স বলতে বোঝায় ল্যাব মেজার্ড একটা প্রসেস। সো নিউমোলজিতে ডেফিনেটলি আমরা কোনো মেজারমেন্ট করতে পারি না, বাট আমরা সাইকোলজির দিক দিয়ে আমরা ধরতে পারি যে প্রত্যেকখানার ভাইব্রেশন বা যে আমাদের ইমোশনাল যে প্রবলেমের, সেগুলো আমরা একটা সাইকোলজি দিক দিয়ে ধরতে পারি। প্রত্যেকখানা নাম্বারের ভাইব্রেশন আছে, সেটা তো আমরা ধরতেই পারি। ইভেন ইনফ্যাক্ট কোয়ান্টাম ফিজিক্স ও ভাইব্রেশনের এনার্জি নিয়েই কথা বলে গেছে, তো আমরাও সেটা নিয়েই কথা বলি। হয়তো আমাদের মানে মেজারমেন্ট করা যায় না যে কোনটা কিভাবে কাজ করছে, মেজারমেন্ট করা যায় না, বাট আমিও তো এটাও একটা কথা বলি, আশীর্বাদ বা লাভ এটাও কি মেজার করা যায়? একদমই না। তার মানে কি এটাও এক্সিস্ট করে না? করে তো, এক্সিস্ট করে, বাট মেজার করতে পারি। রাইট, তো এটাও আছে,
বাট হয়তো এর কোনো মেজারিং টুল এখনো পর্যন্ত নেই বলে আমরা এটাকে কানেক্ট করতে পারছি না। বাট সবই প্রাচীন শাস্ত্র। আর আমরা যে মানে কনসালটেশন করছি, শুধু তো নোন পার্সন থাকে না, অনেক আননোন পার্সন থাকে। সো তারা যখন আমাদের থেকে কিছুটা হলেও সাপোর্টটা পায়, সো ডেফিনেটলি আমি বলতে পারি ইট ওয়ার্কস। তো ওয়েদার এটা সায়েন্সের সঙ্গে কানেক্টেড বা না কানেক্টেড হোক, আমরা যে সাধনাটা করে যাচ্ছি সেই সাধনাটা কিছু হলেও কারোর জন্য ডেফিনেটলি কোঅপারেশন তো নিচ্ছি। আমি একটা জিনিস, তুমি কনসালটেন্ট কথাটা টার্মটা যখন আমার কাছে ইউজ করলে, আমার একটা জিনিস মাথায় অনেকদিন ধরেই ঘুরছিল, কিন্তু আমি ঠিক জায়গায় কোথায় বসাবো এটা বুঝতে পারছিলাম না। সেটা হচ্ছে, দেখো আমাদের লাইফে কোথাও না কোথাও যেটা কাজ করা আছে, আমরা কোথাও কনসালটেন্টের কাছে যাই কনসালটেশন করানোর জন্য, ঠিক আছে? অনেকে কিন্তু যায় না, অনেকে আবার আমাদের ইউটিউবের থেকেই তো অনেক কিছু জেনে টেনে নিজেরাই করে বসে থাকে। একটা কনসালটেন্টের সঙ্গে কনসাল্ট করাটা কতটা ইম্পর্টেন্ট একটু আমাকে যদি বলে দাও, কারণ এটা আমাদের ভিউয়ার্সদের জন্য কোয়েশ্চেনটা। ভিউয়ার্সদের জন্য আমি বলছি, তুমি আরেকটা কথা বললে যে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, কারেক্ট, ফেসবুক, ডেফিনেটলি আমিও এখানে কিছুক্ষণ আগে মূলাঙ্কার ভাগ্যাংটা কি বললাম, কিন্তু আমি নেম নিউমোলজির কিন্তু আমি কোনো কিছু বলিনি। ঠিক, হয়তো কোনো জায়গায় স্ট্যাটাসটা আছে, কেউ পেয়ে যাচ্ছ, কিন্তু যখন যে গ্রিডটা তৈরি হচ্ছে, গ্রিডটার মধ্যে কিন্তু শুধু মূলাঙ্ক বা ভাগ্যাং থাকছে না, ঠিক, তার কমপ্লিট ডেট অফ বার্থের মধ্যে অনেক কম্পোনেন্ট আছে। প্রত্যেকখানা কম্পোনেন্ট একটা প্লেনের মধ্যে থাকে, তারও কিছুটা মিনিং আছে। দুটো প্ল্যানেট পাশাপাশি বসলে কি হয় তারও একটা মিনিং আছে। কেউ অপোজিটে বসে থাকলে কি হয় তারও একটা মিনিং আছে। এই ডিপ জিনিসটা যতক্ষণ না আপনি পুরোটা জানবেন, আপনার তো ভুল হয়ে যাবে। সেটা তার জন্যই ডেফিনেটলি কনসালটেন্টের কাছে যাওয়া ভালো। কনসালটেশন করুন, কিন্তু কনসালটেশন মানে এটা নয় যে আপনাকে সবসময় ভারী ভারী ওষুধ খেতে হবে বা ভয় পেতে হবে। আমি বলবো কনসালটেশনের কাছে যান, প্রপার কনসালটেশনটা নিন। যদি ভয় পান ডেফিনেটলি সেই কনসালটেন্টের কাছে যাবেন না, কিন্তু যে আপনার লাইফ পারপাসটা আপনাকে ডিফাইন করতে পারবে, আপনাকে কনফিডেন্ট বানাতে পারবে, আপনাকে সেই কনফিডেন্সটা আপনার মধ্যে গ্রো করাতে পারবে, ডেফিনেটলি এটা একটা গুরুমুখী সাবজেক্ট, আমাদের শাস্ত্র থেকে এসছে, এতদিন ধরে এসছে, তো আপনাকে খারাপ কখনোই করবে না। চেষ্টা করুন অ্যালাইন হওয়ার, টাইমটাকে বোঝার। সো ডেফিনেটলি সাকসেস আপনারই আছে। কিন্তু এখানে আরেকটা ছোট এখানে আমি স্টার মার্ক দিয়ে একটা কথা বলবো। আমরা রাস্তা বলে দিতে পারি, বাট গাড়িটা কিন্তু আপনাকে চালাতে হবে, সেটা কিন্তু আমি চালাবো না। সো ডেস্টিনি বা ভবিতব্যের জায়গাটা আমরা দেখিয়ে দিতে পারি, তো সেই জায়গাটাকে পৌঁছাতে কিন্তু আপনাকেই হবে। সো কনসালটেশনের পর এই আমরা যা যা বলছি, তো তার সঙ্গে কিন্তু আপনাকেও প্রপারলি সেটাকে বিলিভ করতে হবে, নাহলে কিন্তু এটা কখনই কাজ করবে না। এটা খুব খুব একটা মানে গোল্ডেন কথা তুমি এটা বললে। আমি এটা নিয়ে চর্চা করবো একটু পরে, একটা টপিক আমরা ঢুকবো, সেখানে এই জিনিসটা প্রচন্ড ভাবে এফেক্ট করবে মানে আমাদের অডিয়েন্সকে বা ভিউয়ার্সকে। তো আমি এবার নিউমারোলজির যে দিকটা রয়েছে আমাদের অডিয়েন্সের কাছে, এই টার্মটা বেদিক নিউমারোলজিটা কিন্তু মানে খুব একটা ইজি টার্ম না, মানে হয়তো আমাদের 90% অডিয়েন্স শোনেইনি, তাদের কাছে আজকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে এখানে গ্রহ দেখে নিউমারোলজিতে আসা হয়, এখানে দশাগুলো ইম্পর্টেন্ট, রাইট? এবার তুমি একটু দশাটাকে তুমি যদি একটুখানি যদি ইলাবোরেট করে যদি বলে যে এই যে তিনখানা দশা তুমি আমাকে বললে, তারা কোথায় কোথায় বসে বা কিভাবে আসে আমাদের জীবনে এই দশাগুলো, কি সবার জীবনেই আসে দশা? হ্যাঁ, দশা তো সবার জীবনে, যতক্ষণ আমরা এক্সিস্ট করছি গ্রহ তো সবসময় ঘুরছে। এক সময় এক জায়গায় আমরা দেখছি, পরের দিন অন্য জায়গায় যাচ্ছে, এটা সবসময় রয়েছে। তো শুধু দশাটা নয়, আমি এটাই মানে আমি দর্শকদের বা তোমাকেও আমি এটাই বলছি যে শুধু ভাববেন না একটা ডেট অফ বার্থের মধ্যে ওই ম্যাক্সিমাম 8টা ডিজিট রয়েছে, একদমই ভাববেন না। 8টা ডিজিট কিন্তু গ্রিডের মধ্যে বসছে, গ্রিডের মধ্যে সেই ডিজিট রিপিটেডেড বসছে, তখন কিন্তু এফেক্ট আলাদা হবে। কোন ডিজিট কিন্তু গ্রিডে মিস থাকবে, তখন কিন্তু এফেক্টটা একটা আলাদা হবে, সেটাও কিন্তু দেখতে হবে। এটা নয় যে আমি মূলাঙ্ক দেখলাম ভাগ্যাং দেখলাম, সেটা নয়, মূলাঙ্ক ভাগ্যাংটাকেও নিজেকে কমফোর্টেবল হতে হবে। যেমন আমি যদি বলছি, অনেকে রিলেট করতে পারবেন 18 বা 81, 29 বা 92, 48 বা 84, 36 বা 63, সব সময় সাকসেস রেশিও, কম্পার্টেবল রেশিও কিন্তু খুব কম। কম্পার্টেবল হবে না, ভাগ্যাং মূলাঙ্কের সঙ্গে কম্পার্টেবল নয়, মানে লিডারশিপ রয়েছে বাট সে ইমোশনাল,
এবার বলো দুটো কি কম্পার্টেবল হলো? একদমই হবে না। মানে লিডারশিপ হতে গেলে আমাকে আরো বেশি আমাকে সেটা বলতে হবে, আমাকে সেই জোরটা সেলফ মোটিভেটেড থাকতে হবে। আমি যদি ইমোশনাল হই আমার তো ফাম্বলিং আসবে, আমি তো ডিসিশন কারেক্টলি নিতে পারবো না। তাহলে আমি এইটা কি কম্পার্টেবল বলবো? একদম বলবো না। কিন্তু এটাও একা নয়, তার সঙ্গে আরো কিছু নাম্বারের ভাইব্রেশন ওর সঙ্গে রয়েছে, কিছু নাম্বার মিসিং রয়েছে, সেটাও তো দেখতে হবে। এবার মহাদশা, এই যে আমরা যে 45 ইয়ার্স এর স্প্যানটা ধরি, তো আমরা যদি 1-2 থেকে 9 পর্যন্ত যাই, 8-9 পর্যন্ত যাই, তো আমাদের যে মূলাঙ্কটা রয়েছে, সাপোজ কাউর আমি মূলাঙ্ক ধরছি 3, সো 3 তারিখ তার 3 নম্বরটা হচ্ছে তার মূলাঙ্ক, তার টোটাল ডেট অফ বার্থ যদি ধরি আমি 3-1-2001, তাহলে আমার মূলাঙ্ক হলো 3, আর আমার ভাগ্যাঙ্ক তাহলে হচ্ছে 3 এর সঙ্গে 1 মানে 4, তার সঙ্গে 2000 এর 2 6, আর ওখান থেকে 1 7, তাহলে আমার আপনার ভাগ্যাঙ্ক হলো 7। তো আমি তখন ভাগ্যাঙ্কটাকে নেবো না, আমার শুধু মূলাঙ্কটাকে নেবো। ওকে, সো আমাদের প্রথম দশাটা মহাদশা শুরু হয় যেই মূলাঙ্ক নাম্বার তার থেকে। তাহলে 2001 এর সঙ্গে আমি 3 অ্যাড করবো। ওকে, তাহলে আমার প্রথম দশা হলো 3, বা আমাদের বৃহস্পতির দশা বা জুপিটারের দশা। তাহলে 1 থেকে যখন আমরা 3 অ্যাড করবো তাহলে 4, তাহলে 4 পর্যন্ত হচ্ছে তার জুপিটারের দশা। ওকে, তারপরে আসছে 4 বা রাহুর দশা। তার মানে 4 এর সঙ্গে আমি 2004 এর সঙ্গে আবার 4টাকে অ্যাড করবো, মানে 2008 পর্যন্ত তার চললো রাহুর দশা। ওকে, তারপর 5 যখন বুধের দশা হচ্ছে, তখন 8 এর সঙ্গে 2008 এর সঙ্গে আমি 5 অ্যাড করবো। ওকে, তো তারপর আমার তাহলে 2008 থেকে 2013 তার বুধের দশা চললো। তো এইরকম আমাদের অ্যাড করলে দশা আসে। এবার এই দশার মধ্যে তখন আমরা একটা অন্তর্দশা বার করি, যেটা 1 বছরে হয়, যেটা অনেকে পার্সোনাল ইয়ার বলে। ওকে, বাট আমাদের ক্ষেত্রে পার্সোনাল ইয়ারটা হচ্ছে যেই বছর সেই বছরের যোগফল, আর ওই বছরে আপনার জন্মদিনটা যেই ডেটে পড়েছিল, মানে একটা বারে পড়েছিল, সেই বারটা কি আছে সেটা অ্যাড করলে তখন আমরা পাই হচ্ছে 1 বছরের অন্তর্দশা। রাইট। আবার এই অন্তর্দশার মধ্যেও আবার এটাকে আমরা আবার ক্যালকুলেশন করে সেটাকেও আবার 9খানা প্ল্যানেটের আন্ডারে ভাগ করে ফেলি। তো যেমন সেটা আবার 365 দিনটা 8.33 দিন করে করে এক একখানা প্ল্যানেটের আন্ডারে আসে, তখন হয়ে যায় আমাদের প্রত্যন্ত দশা। সো এভরি টাইম চেঞ্জ হচ্ছে, ফিক্স হবে না, ফিক্স থাকবে না, পাল্টাবে। আর এটা আই হোপ হোয়াটসঅ্যাপ বা এগুলোতে এইগুলো এতটা ডিটেইলসে ক্যালকুলেশন করতেও পারবে না, এর জন্যই কনসালটেন্টের দরকার। আর প্রপার কনসালটেন্টের কাছে গেলে পরে এটা তো ইজিও না যে ক্যালকুলেশন একদিনে হয়ে যায়, এটার জন্য একটু টাইম লাগে। না, সফটওয়্যার আছে এখন তো আমরা এআই এর যুগে রয়েছি। তা এআই এ কিন্তু কনসালটেশন হয় না, এআই এ আমরা ক্যালকুলেশন অ্যাটলিস্ট করতে পারি। বাট এটার পিছনে দেখো, যতই তুমি এআই বলো, একটা হিউম্যান মাইন্ড যদি কাজ না করে না, তত এআই কিন্তু অতটাও অ্যাকিউরেট না। আমি তোমাকে একটা জিনিস বলি, এআই দিয়ে আজকাল যুগে সবকিছুই করতে পারছে, কিন্তু একটা হিউম্যান মাইন্ড যেই কনসালটেশনটা করছে, যেই জিনিসটা মাইনিউটলি দেখছে, সেটা কিন্তু এআই অত দেখতে পায় না। আমি জাস্ট তোমাকে 2 সপ্তাহ আগে ইনসিডেন্ট বলছি। একটা ক্লায়েন্ট আমার কাছে এসেছিল, মোটামুটি আমি কিন্তু কোনো প্রবলেম পাইনি। ওকে, ঠিক আছে। তো ক্লায়েন্ট বলছে একটা প্রবলেম আছে, আমি কিন্তু প্রবলেম পাইনি। আমি গ্রিড অনেকবার দেখছি, তাহলে কি আমি কি কোনো রকম মিস করলাম কোনো কিছু? আমি আবার রিচেক করলাম, এবার আমি দেখলাম না, আমি তাহলে ক্যালকুলেশনের ওপর আর বসবো না, আমি নিজে হাতে ক্যালকুলেট করে দেখি। আমি নিজে ক্যালকুলেট করলাম, তাও মিলছে না। ঠিক আছে, এখানেই হচ্ছে নেচার কিন্তু আমাদের সব জিনিসের পারমিশন দেয়নি। ওকে, কিন্তু যখন ঘটনাটা ঘটেছিল, সে যখন আমাকে বললো এই ঘটনাটা হয়েছে, অনেক সময় এটা আমাদের ঘটনাটা ক্লায়েন্টের ডিসক্রাইব করতেও প্রবলেম হয়, তখন আমরা বুঝতেও পারি না। আমি যখন ব্যাক ক্যালকুলেট করে গেলাম, আমি তখন বললাম এই সময় কি ঘটনাটা ঘটেছিল? তো বলছে হ্যাঁ। আমি দেখলাম ওখানে একটা সূক্ষ্ম মহাদশার মধ্যে একটা ছোট্ট প্রত্যন্ত দশা ঢুকেছিল, যেই দশার মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। কিন্তু ডেফিনেটলি কনসালটেশন টাইমটা অনেকটাই কম থাকে, আর যতক্ষণ না এর মধ্যে তুমি পুরোপুরি ঢুকছো না, ততক্ষণ মানে তুমি বুঝতে পারবে না এর মজাটা কোথায়। এক্স্যাক্টলি। তো আর এত সম্ভাবনা আছে, অনেক কিছু আছে। অনেকেই আছেন এখানে, আরেকটা কথা, অনেকেই আছেন হঠাৎ আমাদের টেস্টও করতে আসেন। সো ডেফিনেটলি আমরা মানে ডেফিনেটলি আপনার টেস্ট করুন।
হ্যাঁ, তাই বলে ব্লাইন্ডলি ওইভাবে বলবেন না, কারণ যদি আপনারা ভাবার ডাইরেকশনটা না বলেন যে আপনি এই দিকটা দেখুন, এতগুলো সম্ভাবনা থাকে যে আমাদের সব সম্ভাবনা একসঙ্গে দেখাটা পসিবল হয় না। এরকম অনেকেই আছে আমাকে এসে ডাইরেক্ট বলে আপনি বলুন, না আপনি ঠিক আছে আমি বলছি, বাট আপনি কি পার্টিকুলার কিছু জানতে চাইছেন? আপনি বলুন। আমি বলছি একটা এক্সপিরিয়েন্স, আপনি বলুন। আমি মোটামুটি বললাম, হঠাৎ আমাকে বললো আপনি কি জানেন আমার ডিভোর্স হয়ে গেছে? না, আপনি কি আমাকে একবারও বলেছেন আমাকে এই দিকটাকে দেখতে? আপনি বলুন যে আমার রিলেশনশিপের জায়গাটা কি অবস্থা আছে। এবার হলো আপনি যখন আমি বললেন, এবার আমি আপনাকে একটা কথা বলি, আচ্ছা এই পিরিয়ডটার মধ্যে কি ঘটনাটা ঘটেছিল? হ্যাঁ। আপনি যদি আমাকে না বলেন আমি কোন দিকে দেখবো? আপনার একটা গ্রিড, এতগুলো কম্বিনেশন, অনেকগুলো সম্ভাবনা আছে, তো আমাকে বলুন আপনি কোন দিকটা আমাকে দেখতে বলছেন, আমি সেই দিকটা দেখবো। সো টেস্ট আমাদের ডেফিনেটলি আপনারা টেস্ট করুন। আমি একবারও বলবো না টেস্ট করবেন না, ব্লাইন্ডলি ডেফিনেটলি কারোর উপর ভরসা করবেন না, বাট একটু হিন্টসটা দেবেন যাতে আমরা পরীক্ষা ঠিকভাবে দিতে পারি। না না, এটা তো ঠিক। মানে দেখো, যারা আজকে আসছে দেখাতে তারা তো কোথাও না কোথাও একটা প্রবলেম ফেস করছে। 3-4টা তো আমাদেরই ফেস থাকে, যখন একটা রিলেশনশিপ এটা আসবেই, বা কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে আসবে, বা জব অপরচুনিটি নিয়ে আসবে, বা তাকে তো বলতে হবে। মুখ খুলে তো একবার না বললে পর, কনসালটেন্টও তো ডাক্তারের মতনই কাজ করে। ডাক্তারও তো তোমাকে জিজ্ঞেস করবে যে আপনার ব্যথাটা কোথায়। যদি ব্যথাটা না ইন্ডিকেট করে বলতে পারে যে আমার পেটে হচ্ছে না মাথায় হচ্ছে, ডাক্তার তো প্রেসক্রিপশন করতে পারবে। ব্যাপারটা আমি ডক্টরের কাছে গেছি, তো ডক্টর আবার টেস্ট দেখে বলে দিল আবার এটা আছে। আরে কি দেখতে হবে তাকে, কোন জায়গাটাকে দেখতে হবে, সেটা যদি তাকে গাইড, মানে অ্যাটলিস্ট ডক্টরকে যদি আপনি ইনফর্ম না করেন, ও যদি আপনাকে ব্লাড টেস্টে যতগুলো টেস্ট আছে আপনাকে করে, আপনার কি ভালো লাগবে? এক্স্যাক্টলি, মানে ব্যাপারটা সেটাই। মানে আমিও দেখেছি অনেকে এরকম ভাবে গিয়ে ব্লাইন্ডলি গিয়ে বসে গেল, আপনি বলুন আমার দশা খুব খারাপ যাচ্ছে, আপনি দেখে বলুন। এটাও বলা খুব মুশকিল, যেটা তুমি বললে যে এটাও আমাদের ভিউয়ার্সদের একটা ব্যাপার যে তারা কি চায় বা তাদের কোথায় অসুবিধা হচ্ছে সেটা যদি প্রপারলি তারা যদি মুখ খুলে কনসালটেন্টকে বলতে পারে, তারা তার অ্যান্সার গুলো অ্যাটলিস্ট পেয়ে যাবে ঠিক টাইম মতন। না না, আমরা বুঝে যাই, কেন বুঝে যাই বলতো, যখনই এরকম একটা কিছু বলছে, সো ডেফিনেটলি তার তো ডিসিশন মেকিং এর প্রবলেম আছে। তো তার মানে তার চন্দ্রে কিছু প্রবলেম আছে, আমরা প্রথমেই বুঝে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তো এগুলো আমরা বুঝে যাই মোটামুটি। যখন আমি বলবো না পোটেনশিয়াল, তো তোমার সিম্বলিক এনার্জিটা তো আমাকে শো করেছে। আমরা তো অনেক সময় আগে থেকেই বুঝে যাচ্ছি কেউ আসছে বা কেউ একটা বলছে, তার যে প্যাটার্ন, তার থিঙ্কিং প্যাটার্নটা এটা বোঝা যায়। তারপর তো গ্রিডটা তো পুরোপুরি সেটাকে ভেরিফাই করে ফেলে। হ্যাঁ, এইটা এক্সপিরিয়েন্স উপর ডিপেন্ড করে, ওইভাবে হয় না। সো সম্ভাবনা অনেক কিছু থাকে, যেমন আমি শুধু রিলেশনশিপ বা টাকা পয়সার দিকে বলছি না। ধরুন কেরিয়ারটা কি চুজ করবে, কোন সাবজেক্ট নিয়ে পড়াটা বেটার, কারণ আমাদের অনেক রকম সাবজেক্ট স্ট্রিম রয়েছে, কোন দিকটা বেটার, কেরিয়ারের অপশনটা কোন দিকে চিন্তা করাটা ভালো, তো এগুলো কিন্তু নিয়মিত থেকে বলা যায়। এটা নয় যে আমরা শুধু তার লাইফে এটা বললাম, তো ডেফিনেটলি তার লাইফটা অ্যালাইন করব। তো তার শৈশব মানে এডুকেশন থেকে শুরু করে তার ম্যারেজ অ্যান্ড লাস্টে বার্ধক্য পুরোটাই কভার করা যায়। দারুণ। এই ক্লায়েন্টের ব্যাপারটা বলেও আমার খুব ভালো লাগলো জিনিসটা। আজকে আমাদের অডিয়েন্সের কাছে কিছুটা হলে পর ক্ল্যারিটি থাকে, সবসময় যে ক্ল্যারিটি তারা পাচ্ছে আজকে ইউটিউব চ্যানেল থেকে তা না। এই ক্ল্যারিটিটা আনার জন্য আমাদেরকেই বলতে হয় যে জিনিসটা কোথায় আছে। তুমি একদম শুরুতে আমাকে একটা জিনিস বলেছিলে যে তুমি বাস্তুও করো, ঠিক আছে। এবার একটু বাস্তুর দিকে যাই, ঠিক আছে, একটু হালকা টাচ করে বাস্তুর দিক দিয়ে আমরা যাচ্ছি। তো অনেকে বলে যে তাদের লাইফে বাড়িতে অশান্তি চলছে, বাড়িতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। বেসিক যদি বাস্তুটা একটু যদি বলো, যে বাস্তুটা আমরা কিরকম ভাবে চেক করব, বা একজন নিজের বাস্তুটা কি করে বুঝবে যে তার বাড়ির বাস্তুর জন্যই তার লাইফে এফেক্ট হচ্ছে। দেখো, আমি অতটা এক্সট্রিমে যাচ্ছি না, কারণ অনেকটা বোরিং হয়ে যাবে ব্যাপারটা আস্তে আস্তে। আমি যেটা একটা বলতে চাই, যদি কারোর লাইফে প্রতিষ্ঠা পাওয়ার যদি কিছু প্রবলেম থাকে, সো তার মানে তার পূর্ব দিকটায় কোনো কিছু প্রবলেম থাকে, বাট সূর্যের দিক, তো আপনি যতই যা কিছু করুন না কেন, যাই কিছু হোক না কেন, সো লিডারের জায়গাটা কি পাওয়াটা আপনার জন্য কঠিন, বা প্রমোশনের জায়গাটা আপনার জন্য কঠিন। যদি কিছু লেজিনেস কাজ করে আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনার সাউথের জায়গাটা দেখতে হবে। যদি ফ্যামিলি হারমোনিয়াস কোনো মানে হারমোনির দিক দিয়ে কোনো প্রবলেম হয়, তখন কিন্তু সাউথ ওয়েস্টের জায়গাটা দেখতে হবে, ওরা রাহু কোণ। ঠাকুরের দিকটা দেখতে হবে। তো এরকম বাস্তুর না ডিফারেন্ট কোণ আছে। তো আমি কিছু স্পেসিফিক রেমিডিয়াল পার্ট দিয়ে বলছি,
খুব মানে সাধারণ জিনিস, ঘরটাকে পরিষ্কার রাখুন, কোনো রকম পোকা মাকড়ে আনাগোনা যাতে বেশি না হয়, মাকড়সার জাল যেন বেশি না থাকে, ঘরটাকে লাইটনিং করে রাখুন, যথেষ্ট। বাস্তু মানে হচ্ছে পঞ্চতত্ত্বের ব্যালেন্স হওয়া। তো পঞ্চতত্ত্বটা কিন্তু শুধু আপনার ঘরের ওপর না, আপনার উপরে ডিপেন্ড করে একটা ফ্যামিলির মিলিত প্রচেষ্টা। তো জায়গাগুলো এটা করুন, কারণ বাস্তু ওইভাবে না ঠিক বলে বোঝানো না, না, যায় বলে না, যতক্ষণ at least আমরা ওখানে পৌঁছাচ্ছি, আমরা না দেখছি। কারণ এত রকম ফার্নিচারের, এত রকম কম্বিনেশন, এত কিছু আমি কি করে কি বোঝাবো। একদম একদম। যদি কেউ যদি উত্তর দিকে মাথা করে শোয়, দেখবেন আপনার ঘুমে প্রবলেম হচ্ছে, আপনার ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে, তো অবশ্যই আপনার মাথাটা যেন দক্ষিণ দিকে থাকে অথবা আপনার পূর্ব দিকে থাকে। তো এইগুলোই হচ্ছে নর্মাল জিনিস। তো যতক্ষণ না আমরা সেই ঘরে যাচ্ছি না, তো বাস্তুটাকে না এভাবে কভার করা যায় না। রাইট রাইট রাইট। তাও একটা বেসিক আইডিয়া পেয়ে গেল। অনেকে আছে যে এই আইডিয়া গুলোর জন্য হাতড়ে বেড়ায় কোথাও না কোথাও। তো সবকিছুই দেখো, হাতড়ে বেড়ানো বলে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে সবকিছুই এখানে আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে দেখি না বা ভাবি না বা হলেও বুঝতে চাই না। এক্স্যাক্টলি। তো জিনিসটাকে বুঝতে হবে, উই আর দ্য কনসার্ন, উই আর নট দ্য গড। আমরা ভগবান নই, আমরা জাস্ট তার লাইফের প্যাটার্নটাকে ডিকোড করতে পারি। ঠিক, এইটুকুনি পারমিশন আমাদের কাছে আছে, আর সেটাও পুরো নয়। ঠিক, কারণ পুরো আমাদেরকে কখনই কেউ পারমিশন দেয় না। তাও বলতে পারি, একজন কনসালটেন্ট যদি 70% আপনার প্যাটার্নটাকে রেকগনাইজ করতে পারে, তো সে কিন্তু অনেকটাই করে দিয়েছে, অপটিমাইজ জায়গায় গিয়ে আপনার জন্য কনসালটেশনটা করেছে। সো প্লিজ অ্যাপ্রিশিয়েট করবেন তাকে। একদম একদম একদম। এই জায়গাটাই আসার জন্য ছিলাম। একটা ব্র্যান্ডের নাম তুমি আমাকে বলেছিলে, ক্রিসলিন, ঠিক আছে? সে ব্র্যান্ডের ওনার হচ্ছে তুমি। তোমার একটা ক্রিস্টালিন শপ আছে, যেখানে তুমি জেমস্টোন, ক্রিস্টাল আর রুদ্রাক্ষ এই তিনটেই রাখো। আমি এবার এই তিনটে জিনিসে ঢুকবো। এখন তোমাকে একটা কোয়েশ্চেন করেছিলাম না, যে এই যে আমরা যে বিশ্বাস করি, কাজ করে না, অনেকের একটা প্রবলেম থাকে, ঠিক আছে, আমি ক্রিস্টাল পড়ছি কিন্তু আমার এফেক্ট আসছে না। এবার আমরা এই পুরো জিনিসটা ঢুকবো, যাতে আমাদের যারা ভিউয়ার্স, এখন আজকের ডেটে তুমিও জানো আমিও জানি ক্রিস্টাল কতটা এফেক্টিভ, কতটা লোকে পড়ছে, কতটা ইনফরমেশন তাদের কাছে আছে, কিন্তু তাদের কাছে কমপ্লিট ইনফরমেশন কিন্তু নেই। ঠিক আছে, মার্কেটে কিন্তু আমাদের অনেক বড় বড় কোম্পানি আছে যারা বিক্রি করে যাচ্ছে। ঠিক আছে, কিছু কিছু ব্র্যান্ডস আছে যারা কিন্তু সত্যিকারে এমন জিনিস দিচ্ছে যাদের লোকের উপকার হচ্ছে, কারণ তারা, আবার বললাম, কনসালটেশন, এই কনসালটেশনটা করার পরেই কিন্তু তারপরে পেলে পর তাদের বেনিফিটটা হচ্ছে। জাস্ট আমি ইন্টারনেটে একটা সাইটে গেলাম আর গিয়ে আমি কিনে নিয়ে চলে এসে পড়ে নিলাম, সেটাতে কাজ নাও করতে পারে। এবার আমি চলে আসি ক্রিস্টালে। একটা কথা বলছে, ক্রিস্টালের অনেক রকম আছে, যেরকম র ক্রিস্টাল আছে, কেউ ক্রিস্টাল ব্রেসলেট পরছে, ক্রিস্টাল হিলিংও করছে। ঠিক আছে, তুমি একটু যদি আমাকে ক্রিস্টালের ব্যাপারটা বলো। সবার আগে যেটা চলছে এখন চলতি মার্কেটে, ক্রিস্টাল ব্রেসলেট। ঠিক আছে, ক্রিস্টাল কি করে আমাদের লাইফে ইমপ্রুভমেন্ট আনছে, এটা একটু যদি বলো। আমি আগে একটু জাস্ট ক্রিস্টালটা বলছি। ক্রিস্টালটা কিন্তু একটা, মানে যে কোনো একটা ক্রিস্টাল বা আমরা পাথর, সো পাথরটার সঙ্গে ক্রিস্টালটা কি করে আলাদা করছি? কারণ ক্রিস্টালটার মধ্যে একটা অ্যাটমিক স্ট্রাকচার আছে, ঠিক আছে, বা তুমি ওটাকে বলতে পারো পাথরের একটা ডিএনএ বা জিনোম। তো তার মানে যে স্ট্রাকচারটা কিন্তু একই রকম। তো এই স্ট্রাকচারটা থাকার জন্য, তো এর থেকে যে এনার্জি বা ভাইব্রেশনটা বেরোয়, সেটা কিন্তু একটা স্টেবল ভাইব্রেশন বেরোয়। আর এই স্টেবল ভাইব্রেশনটা যখন আমাদের শরীরের সঙ্গে আসে, মানে বিশেষ করে তুমি যে ব্রেসলেট কথাটা বললে, তো ব্রেসলেটটা আমাদের অরাকে প্রভাবিত করে। ব্রেসলেটটা আমাদের আমাদের যে চক্রগুলো আছে সেই চক্রতে মানে একটা প্রভাবিত করে। আর এই যে ব্রেসলেট, যেখান দিয়ে আমাদের একটা ব্রেসলেটটা যাচ্ছে, এখানে কিন্তু আমাদের অসংখ্য নার্ভ পয়েন্টস আছে। তো আমরা এখানে যখন এই ব্রেসলেটটা পরছি, এই ব্রেসলেট কিন্তু সেই নার্ভ পয়েন্ট থেকে এর যে ভাইব্রেশনটা আছে, এটা ইজিলি কিন্তু বডিতে পাস করছে। তার জন্য এখানে ব্রেসলেট গুলো পরা হয়। এছাড়াও তো আরো অনেক টুলস আছে, সেগুলো মানে আমরা গলাতেও পরতে পারি, বিকজ গলার যে জায়গাটা সেটা হার্ট চক্র আর আমাদের থার্ড আই চক্রের মিডিয়ামে রয়েছে, যেখানে কানেক্ট করে আমাদের থ্রোট চক্র। তো সেখানেও আমরা
যে কোনো স্টোন পড়তে পারি। এছাড়া নার্ভ ওয়েডিংস আছে, এগুলো আছে। শুধু একটা আমি মিথ তোমাদেরকে ভেঙে দিচ্ছি, সেটা হলো ক্রিস্টাল আর কিছু ক্ষেত্রে রাশি রত্নকে আলাদা করে ধরা হচ্ছে। ডেফিনেটলি আলাদা, কারণ একটা আমরা অরার ওপর কাজ করার জন্য করি, আর একটা আমরা প্ল্যানেট বেস কাজ করার জন্য করি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে রাশি রত্নগুলো কিছু আছে, ওগুলোও কিন্তু ক্রিস্টাল। ওকে, যেরকম আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন সিট্রিন। সিট্রিনকে আমরা রাশি রত্ন হিসেবে ডাইরেক্ট ধরি না, ওটা হলো রাশির একটা সাবস্টিটিউট। রাশির রত্ন হিসাবে ওখানে কাজ করে হচ্ছে স্যাফায়ার, ইয়েলো স্যাফায়ার, যাকে আমরা পোখরাজ বলি। এই যে পোখরাজ, এটা কিন্তু ক্রিস্টালেরই অনেক রকম গ্রুপ আছে, তো এটা হলো কোরান্ডাম গ্রুপের আন্ডারে। ওকে, সো এগুলো ক্রিস্টাল। তো তুমি ধরে নাও সব ক্রিস্টালই হচ্ছে পাথর, কিন্তু সব পাথর ক্রিস্টাল নয়, বিকজ তার মধ্যে ওই অ্যাটমিক ল্যাটিস স্ট্রাকচারটা নেই। ওকে, তার জন্য ওগুলোর ভাইব্রেশন ডিফারেন্ট হয়, আর প্রত্যেকখানা ক্রিস্টালের যে ভাইব্রেশনটা, ওটা স্টেবল ভাইব্রেশন বেরোয়, যেটাই আমাদের অরার সঙ্গে কাজ করে, আর আমাদের পালস পয়েন্টের এখান থেকে আমাদের পুরো বডিতে ওটা আমাদের এমিট করে যায়, যার জন্য আমাদের চক্রাগুলো ব্যালেন্স করতে সুবিধা হয়। এবার আমাকে একটা জিনিস বলো, ক্রিস্টাল বিভিন্ন জায়গায় লোকে ধারণ করেছে। আজকের ডেটে কিন্তু লোকে ব্রেসলেটও পড়ছে, কেউ লকেট হিসাবে পড়ছে, আবার কেউ অ্যাঙ্কেলেটও পড়ছে, কোন মানে পায়ে পড়ছে। দেখো অনেক অ্যাঙ্কেলেট হচ্ছে পায়রাইড পরে, মেরাক পরে। এটা 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 কি ঠিক, মানে পায়ে পড়া অ্যাঙ্কেলেটটা? দেখো, চক্র সিস্টেমে আমরা যে প্রধান চক্রগুলোকে ধরি, সেই চক্রগুলো আমাদের যেটা স্পাইনের একদম নিচের যে পোর্শনটা থেকে শুরু করে আমাদের ওপর পর্যন্ত যায়, মানে মেনলি স্পাইন ধরেই চক্রটা যায়। তো আমাদের তার মধ্যে যে স্টেবিলিটির জায়গাটা, সেটা আমাদের রুট চাকরা। তো রুট চাকরা আমাদের যে কক্সিসের ওই মানে মূলাধারের যে পয়েন্টটা যেটা থাকে, তো সেখান থেকেই শুরু হয়। তো পায়ে পড়াটা আমি কোন রকম ভাবে কিছু থাকি না, বিকজ আমরা একটা স্পিরিচুয়াল একটা জিনিস নিয়ে তো অলওয়েজ কাজ করি। তো পায়ের দিকটা না আমি পার্সোনালি মানে ঠিক মানতে পারি। এটা তোমার সঙ্গে আমিও একমত, কারণ যখন যেই জিনিসগুলো আমরা আপার বডি থেকে নিই, মানে মিড বডি থেকে, যখন আমাদের মেইনলি তো দেখো চাকরাস গুলো ব্যালেন্স করার জন্যই পাথরগুলো হয়, যেমন 7 চাকরাস থাকছে বা যেটাই হোক, ভাইব্রেশন তো তোমার চাকরার সঙ্গেই অ্যালাইন হচ্ছে। তো যেখানে আমার বডির অ্যালাইনটাই হচ্ছে স্পাইনের একদম এন্ড থেকে, সেখানে আমি অ্যাঙ্কলেট পড়লে সেটা কাজও হয় না, প্লাস এটার অপমানিত হয়, কারণ ওটাও সামহাও কোনো না কোনো এনার্জি তোমাকে প্রোভাইড করছে না। রাইট, এর জন্যই ঠিক ব্যাপারটা না। আর প্লাস এনার্জিটা প্রোভাইড করছে, আর এনার্জিটা কিভাবে পুরো বডিতে প্রোভাইড করে, মানে এনার্জি তো আসছে, মানে আমি যদি ডান পায়ে ধরি তো এটা, আর ওখানে আমি যদি কিছু তার যেমন ক্রিস্টালের কিছু পাইজো ইলেকট্রিক প্রপার্টিস তো আছে, তো আমরা যত মাটির কাছে থাকবো তো ওটা গ্রাউন্ডের চান্সটা বেশি থাকে যায়। তো আমি বলি অ্যাটলিস্ট ক্রিস্টালটা বা যে কোনো স্পিরিচুয়াল টুলসটাকে মানে মূলাধারের ওপরেই যেতে আমি সেইভাবে বলি। আর হ্যাঁ, কিছু কিছু লোকেশন আমাদেরকে না একটু স্পেসিফাই করতে হয়। যেমন ধরো আমি আরেকটা তোমায় যে বলি, রুদ্রাক্ষ অনেকে হাতে ব্রেসলেট হিসেবে পরে, বাট আমি না ম্যাক্সিমাম সাজেস্ট করি যে ওটা গলায় পড়ুন। এবার কেন আমি বলে দিই, কারণ হচ্ছে আমরা তো হাতের কন্ট্রোল রাখতে পারি না, তো যে কোনো জায়গায় হাত রাখি। আর রুদ্রাক্ষকে যেখানে আমরা স্বয়ং দেবাদিদেব মহাদেবের উপহার বলতে পারি, আমি এই আমাদের মানুষ জাতির জন্য এটা আমি একটা উপহার বলি অলওয়েজ। এটাকে আমি কোনো সাধারণ বিট বলি না, আমি উপহার হিসাবেই ধরি। তো সেটা যে কোনো জায়গায় টাচ করেছে, আমি না ঠিক সেটাকে মানতে পারি না। তো আমি বলি যে রুদ্রাক্ষটা আপনি না গলায় পড়ুন, যাতে সবার টাচ, মানে সব জায়গায় যেন ওটা টাচ না লাগে। রুদ্রাক্ষ পড়ার কি মানে কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে, মানে কিছু করা যায় না বা অনেক কিছু মেনে চলতে হয়, নাকি যে কোনো কেউ ধারণ করতে পারে রুদ্রাক্ষ? এটা একটা মিথ ব্লাস্ট যদি বলতে হয়, তো এটাকে আমি মিথ ব্লাস্ট করি। সেটা হলো নারী পুরুষ, বৃদ্ধ মানে আবাল বৃদ্ধ, মানে ছোট বয়স বা অনেক বৃদ্ধ, সেটা ব্রাহ্মণ থেকে শূদ্র, জাতি বর্ণ কিচ্ছু নেই, রুদ্রাক্ষ সবাই পড়তে পারে। এইটার কোনো কিছু নেই। আপনারা শিব পুরাণে রয়েছে, তো শিব পুরাণে কিন্তু প্রপারলি বলা আছে রুদ্রাক্ষ সবার জন্য, কারণ রুদ্রাক্ষকে দেওয়াই হয়েছে আমাদের মানব জাতির জন্য অ্যাজ এ গিফট হিসাবে। তো সেখানে গিফট কি ভগবানের গিফট কখনো আলাদা আলাদা হয়? কখনোই হয় না। এটা সবার জন্য, কোনো কিছু নেই। আর যদি আপনি রেস্ট্রিকশন বলেন,
রেস্ট্রিকশন অ্যাজ সাচ রিটেন নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা হিলাররা কিছু কিছু আমরা বলি রেস্ট্রিক্ট করতে, যেমন রাত্রিবেলা না পড়ে শোয়ার জন্য। কারণ রাত্রিবেলা আপনি যখন শুচ্ছেন আপনার কনসিয়াস মাইন্ডের কন্ট্রোলটা থাকে না, আর রুদ্রাক্ষের দানাগুলো চাপ লেগে ভেঙে যেতে পারে। আচ্ছা। এটা হলো একটা। টয়লেটে যেহেতু আমরা হাইজিন মেনটেন করতে পারি না, কারণ আমাদের এখন টয়লেট ঘরের ভেতর, বাস্তু আবার চলে আসলো, টয়লেটটাই ঘরের ভেতর চলে এসছে, সো টয়লেট ঘরের ভেতর, তো সেখানে আমরা প্রপার হাইজিন মেনটেন করতে পারি না, তার জন্য আমরা টয়লেটও ইউজ করতে না করি। তো ডেফিনেটলি টয়লেটটা কখনো ইউজ করা উচিত নয়। কোনো রকম কনজুগাল রিলেশনশিপের টাইমে তখনও আমরা না করি, কারণ আমরা একটা রেস্ট্রিকশন দিই যে আপনার স্পিরিচুয়াল টুলস আপনার জন্যই শুধু, ওটা যেন ওয়ার্কআউট টাচ না হয়। তো তার জন্য আমরা সেটাকে অ্যাভয়েড করি। আর কোন রকম নন ভেজ যখন আপনারা নিচ্ছেন তখনও আমরা বলি যে চেষ্টা করতে বলি যে রুদ্রাক্ষটাকে সরিয়ে রাখুন, বা হসপিটাল কোন রকম ক্রিমেশনারিয়াল গ্রাউন্ড সেখানে আমরা বলি শুধু সেটাকে মানে মানে খুলে রেখে দিন। বাকি আমাদের কোনো রেস্ট্রিকশন আমরা ধরি না। রুদ্রাক্ষের কোনো রেস্ট্রিকশন, এটা মানব জাতির জন্য করা, তো মানব জাতির জন্য যেটা গিফট সেটাকে আমি বলবো এটা এর জন্য নয় ওর জন্য নয়। হ্যাঁ, আগেকার দিনে হয়তো কিছু ছিল বিকজ অ্যাভেলেবিলিটি, কারণ রুদ্রাক্ষের যে প্রাপ্তি স্থানটা এখন অবশ্য অনেক কিছু হয়েছে, বাট মানে যেটা মেন রুদ্রাক্ষ আমরা যেটা ধরি বর্ণনা অনুযায়ী, পুরাণে বর্ণনা অনুযায়ী, সেটা হলো ইলিওকার্পাস গ্রানিটাস জাতের একটা রুদ্রাক্ষ, যেটা আমাদের মেনলি নেপালের দিংরা ভ্যালি বা আরু ভ্যালিতে পাওয়া যায়। তো ওই জায়গাটা এতটাই দুর্গম যে পাওয়াটা খুব মানে কঠিন হতো, তার জন্যই তখন হয়তো সাপ্লাইটাকে মেনটেন করার জন্য কিছু রেস্ট্রিকশন করা হয়েছিল। বাট এখন রুদ্রাক্ষ প্রচুর ভাবে রয়েছে, আর আমাদের কাছে ডেফিনেটলি রুদ্রাক্ষ অলওয়েজ অ্যাভেলেবেল থাকে, সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। রুদ্রাক্ষ এখন অ্যাভেলেবেল, আর গিফট ভগবানের গিফট অ্যাকসেপ্ট করুন। এবার রুদ্রাক্ষ একটা জিনিস আছে, রুদ্রাক্ষ অনেক রকম মুখী হয়, ঠিক আছে, তো এখানেও কি কনসালটেশনের দরকার পড়ে? অনেক রকম মুখী হয়, তোমাকে একটা ইনফরমেশন দিই, তুমি অনেক মুখীর নাম বলেছো, রাইট? একদম। তো মুখটা কিভাবে চেনা যায়? ওটার উপরে, ফলটার উপরেই তো দানা কাটিং গুলো থাকে। এখন আমার কাছে নেই, তোমাকে দেখিয়ে দিতাম। অ্যাকচুয়ালি সবাই দেখায় কাটিং, মানে একটা দাগ থাকে, তাই তো? তো যতগুলো দাগ ততগুলো রুদ্রাক্ষ। গুগল তো সবার কাছে রয়েছে অ্যাভেলেবেল, সার্চ করুন ক্রস সেকশন অফ রুদ্রাক্ষ। ওকে, ঠিক আছে, সার্চ করবেন, তো রুদ্রাক্ষ যখন ওর ক্রস সেকশন মানে যখন ওটা কাটা থাকবে, যতগুলো দাগ মানে ভেতরে ততগুলো কম্পার্টমেন্ট। ওকে, রুদ্রাক্ষ মানব জাতির জন্য কেন আমি গিফট বলি, রুদ্রাক্ষ হচ্ছে একটা ফল, ফল যখন আমি ছাড়াচ্ছি তার থেকে বীজ, কিন্তু সেই বীজের মধ্যে কম্পার্টমেন্ট, ওর মধ্যেও বীজ থাকে। এবার বলুন কোন ফলে আছে? ইটস এ গিফট না? বীজটার মধ্যে আরো কম্পার্টমেন্ট রয়েছে, বীজের মধ্যেও বীজ, তো ততগুলো কম্পার্টমেন্ট। অ্যাকচুয়ালি ওই কম্পার্টমেন্ট মানে হচ্ছে মুখী, বাইরের দাগটা শুধু মুখী নয়, যতগুলো রকম মুখ রয়েছে ভেতরে ততগুলো কম্পার্টমেন্ট রয়েছে। দুমুখী দুটো কম্পার্টমেন্ট, তিনমুখী তিনটে, চারমুখী চারটে, এরকম সো অন চলতে থাকবে। আর তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ওটা একমাত্র এক্স-রে টেস্ট করলে বোঝা যাবে যে ওর মধ্যে হয়তো কিছু কিছু জায়গায় বীজটাও দেখা যাবে। আচ্ছা, সো এটা হলো রুদ্রাক্ষ। মানে যখন এটা টেস্টে যায় ল্যাবে, তখন ওরা এক্স-রে করে তোমাকে দেখাচ্ছে কটা মুখী আছে, এটা না যে তোমার উপরের দাগগুলো দেখে বুঝে যাবে যে এটা এক্সপেরিয়েন্স, দেখতে দেখতে আমরা বুঝে গেছি, মানে দাগগুলো আমরা বুঝতে পারি। আর এটা 2 নম্বরই, ঠিক আছে, বলা কি উচিত হবে? না না, বলতে পারো, বিকজ আমাদের চ্যানেলটা লোকের উপকারের জন্য। আচ্ছা, ঠিক আছে, কোথাও না কোথাও তুমি যখন ক্রিস্টালিনের যখন কাউকে সাজেস্ট করছো, তার কাছেও এই নলেজটা থাকবে যে আমি যার কাছে সাজেশনটা পাচ্ছি সে অ্যাকুরেট সাজেশনটা আমাকে দিচ্ছে, সে আমাকে অনেস্টলি আমাকে জিনিসটা দিচ্ছে। কারণ আজকে আমরা যতই বিজনেস করি, যাই করি না কেন, আলটিমেটলি তো উপকারই করছি, যাকে সলিউশনটা দিচ্ছি তার তো বেনিফিটের জন্যই দিচ্ছি। সে কিন্তু আজকে ক্রিস্টালিন ব্র্যান্ডের বা তোমার মুখ দেখে কিন্তু তোমার কাছে আসছে, কেন কি তুমি অনেস্ট কথা বলছো, জেনুইন কথা বলছো। না, আমি সব সময় জাস্ট আমি ভোকাল ভ্যালিডেশনে যাব না, এটাকে ভোকাল ভ্যালিডেশন বলা হয় আমার ক্ষেত্রে। ভোকাল ভ্যালিডেশনে যাব না, টেস্টিংও থাকে, ঠিক আছে, টেস্ট করে নেওয়া ভালো। কিন্তু অনেক সময় অনেক কাস্টমার বা অনেক ক্লায়েন্টের একটা ডিমান্ডও থাকে টেস্ট সার্টিফিকেট ফর ক্রিস্টাল, ঠিক আছে।
সো আমি না ক্রিস্টালে কোনো টেস্টেড ওয়েট রাখি না। ওকে। কেন রাখি না? অরিজিনাল টেস্ট ক্রিস্টালের, এটা অনেকেরই খারাপ লাগতে পারে, যে টেস্ট সার্টিফিকেট ম্যাক্সিমাম পাওয়া যায়, দ্যাট ইজ অনলি আ পিস অফ পেপার। ওকে। দ্যাট ইজ অনলি আ পিস অফ পেপার। আপনি যখনই টেস্টিং এ যাবেন, একটা ক্রিস্টাল ব্রেসলেট, আমি শুধু ব্রেসলেটটাই বলি, মিনিমাম 22খানা বিড আছে বা Correct. 23খানা বিড আছে। কারেক্ট। তাহলে আমার টেস্ট কটা বিডের হওয়া উচিত? 23টা বিডেরই। একদম। তো 23টা বিড একটা 500 টাকার ব্রেসলেটে 23খানা বিড টেস্ট করা কি পসিবল? একদমই পসিবল। কারণ যে টেস্ট করেছে তারও টাইমের ব্যাপার থাকে, আর সে টেস্টের যদি 500 টাকায় সেল হচ্ছে, তাহলে টেস্টিং এর দামটা কত? খুবই লিমিটেড সেটা। ঠিক। আর একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, একজন ক্লায়েন্ট এসেছিলেন ক্রিস্টালের ব্রেসলেট নিতে, আমি বললাম টেস্ট সার্টিফিকেট, বললাম আমি টেস্ট সার্টিফিকেট রাখি না। তো উনি আমাকে জাস্ট বোঝানোর চেষ্টা করলেন ওনার কি ক্রিস্টালটা লাগবে, তো আলটিমেটলি বোঝাতে পারলেন না। তাই বললাম আপনার কাছে কি নামগুলো আছে, তো আমাকে একটু আপনাকে যে সাজেস্ট করেছে আমাকে নামটা বলুন, আমি তবেই তো বুঝতে পারবো আপনার কোনটা লাগবে। তো উনি আমাকে একটা ছবি পাঠালেন, আমি ছবিটা দেখলাম, বিশ্বাস করবেন না, ওটা একটা ক্রিস্টাল ব্রেসলেটের ছবি ছিল, তার সঙ্গে তার টেস্ট সার্টিফিকেটটা ছিল। টেস্ট সার্টিফিকেটে তো অনেক ডেটা তো ছিলই, লাস্টে একটা ফাইন্ডিংস লেখা ছিল, একটা এই ব্রেসলেট, মানে এখন অনেক রকম কম্বিনেশন ব্রেসলেট Correct, সার্টেন correct. নামে বিক্রি হয়, আমি নামটা কি বলবো? আচ্ছা চলুন একটু বলেই দিই, Yeah. মানি ব্রেসলেট Okay. লেখা আছে, Okay. মানি ব্রেসলেট। এবার আমি একটা কথা, আমি আর কাস্টমারকে আমি কথাটা বললাম না, যে যে টেস্ট করছি সে একজন জেমোলজিস্ট, সে কোনো হিলার নয়। সে কি করে জানলো ওটা মানি ব্রেসলেটের কম্বিনেশন? জেমোলজিস্ট কি জানবে ওটা মানি ব্রেসলেটের কম্বিনেশন? জেমস সে জানবে। জেমোলজিস্ট জানবে ওটা কি ক্রিস্টাল, ওখানে কি কি ক্রিস্টাল আছে, সে কি করে বলবে ওটা মানি ব্রেসলেট? তাহলে আমি ওটাই কি বলবো? একটা পিস অফ পেপারই বলবো কি? রাইট। তো এটা, আর প্লাস হচ্ছে জাস্ট সিম্পল আমি চেনার, এখানে আমি ছোট্ট একটা দিয়ে দিচ্ছি, যে কটা ন্যাচারাল জিনিস এখনো পর্যন্ত পাওয়া যায়, ন্যাচারাল জিনিস কখনো আইডেন্টিক্যাল হয় না। যে কোনো ক্রিস্টাল, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার বাড়ির মার্বেল, আপনি মার্বেলের দিকে তাকান, একটা মার্বেলের সঙ্গে আরেকটা মার্বেলের কোনো মিল নেই। আপনি টাইলস দেখুন, প্রত্যেকখানা টাইলস এক, কারণ টাইলসটা ম্যানুফ্যাকচার্ড, মার্বেলটা ন্যাচারাল, তো কোনোদিনও মিলবে না। সেকেন্ড, ক্রিস্টালটাকে নিয়ে আপনি হাতটা বন্ধ করুন, যদিও হাতের সঙ্গে সেই হিটটাকে ধরে রাখে বা হিটটাকে ইনক্রিজ করে, 100% ওটা ক্রিস্টাল নয়, কারণ ক্রিস্টাল হিটটাকে রিলিজ করে দেবে। ন্যাচারাল জিনিস হিট রিলিজ করে দেয়, কোনো হিট ধরে রাখে না। সো আপনার হাতের মুঠোর অনুযায়ী ক্রিস্টালটা কিন্তু হিট রিলিজ করে একটু হলেও ঠান্ডা হবে, ন্যাচারাল জিনিস। তো এছাড়া তো অনেক কিছু, হ্যাঁ ডেফিনেটলি হাওয়াবাজি, ইনকাম, অনেক কিছুর ব্যাপারটা থাকে, কাউকে ছোট করবো না, বাট রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো একটা ছোট জিনিস সেটা কখনো পাওয়া যাবে না। হ্যাঁ ডেফিনেটলি জেমস্টোন, বিকজ অনেক হাই প্রাইস, জেমস্টোন আমি অলওয়েজ টেস্ট সার্টিফিকেট দিয়ে রাখি, কারণ ফর আমার স্যাটিসফ্যাকশনও চাই যে আমি স্টোনটা যেটা সিলেক্ট করেছি, আমি যেটা রেখেছি সেটা অলরেডি ভ্যালিডেট করা আছে, আর ভ্যালিডেশনে কোথা থেকে ওটা করা হয়েছে, সেখানকার অ্যাড্রেস, সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেট ক্রিয়েটেড ডেট, সবই থাকবে। ওকে, তবেই তো সেটা ভ্যালিডেট করলো। একদম একদম মাস্ট বি সেই সার্টিফিকেশন কোম্পানিটাকে আইএসও মেইনটেইন তো মিনিমাম করতে হবে। একদম রাখতে হবে, প্লাস গভর্নমেন্টে অনেক সময় হয় না, কারণ গভর্নমেন্ট একটু আমাদের জন্য প্রবলেম হয়ে যায়। তো আমরা ডেফিনেটলি বলি চেষ্টা করব, আপনি গভর্নমেন্টের কাছে আপনি গিয়ে করিন, কারণ গভর্নমেন্টের অনেক রকম একটু টাইম বেশি লাগে, প্লাস কস্টটাও অনেক হাই হয়ে যায়। না, কাস্টমার নিজের যদি স্যাটিসফ্যাকশনের জন্য সে নিজেতেই পারে, একদম একদম তার জন্য কোনো অসুবিধা নেই। তুমি একটা টার্ম ইউজ করলে জেমস্টোন, এতক্ষণ আমরা ক্রিস্টাল নিয়ে কথা বললাম, রুদ্রাক্ষ নিয়ে কথা বললাম, জেমস্টোন। আচ্ছা, জেমস্টোন আর ক্রিস্টালের মধ্যে ডিফারেন্স একটু তুমি লোকদের বলে দাও। ক্রিস্টালে মেনলি আমরা অরা, যেটা আমরা বললাম যে আমাদের বডি যে অরা আছে, আমরা অরাটাকে করার জন্য আমরা জেমস্টোনটা, আমরা ক্রিস্টালটাকে ইউজ করি, আর জেমস্টোনটা আমরা প্ল্যানেটারি পাওয়ারটাকে এনহ্যান্স করার জন্য কিন্তু আমরা জেমস্টোন ইউজ করি। যেমন তুমি ডিফারেন্সটা যদি আমি বলি,
একটা হলো এই যে ডিফারেন্স, একটা অর্ডার সঙ্গে কাজ করে, একটা প্ল্যানেটারি কারেকশনের জন্য। সেকেন্ড হচ্ছে ডেফিনেটলি প্রাইস, হুম হুম একটা প্রাইসও অনেক সময় একটা করে। একটা হলো তো ওটাকে কি বলবো আমি, এফোর্টলেস। ক্রিস্টালটা যথেষ্ট কম Availability এফোর্টে কম, পাওয়া যায়, একদম, একদম। আর জেমস্টোনটা আংটির মাপ দাও, জুয়েলারের কাছে নিয়ে যাও, বানাও। তারপর অনেক তো কিছু। এখানেও ব্যাপার থাকে না, একটা সোনা রূপো হ্যাঁ, ওগুলো সবসময়, এটা ব্যাপার নয়, এগুলো সবই এক্সিস্ট করছে, ঠিক হ্যাঁ। আছে, আমি ব্যাপারে ওটা আমি পরে আসছি। তো এইটা, আর আরেকটা ডিফারেন্স যদি বলি, একটা হলো স্টোরড এনার্জি ডিসপেল করছে, আর একটা হলো এনার্জি পাওয়ারটাকে এনহ্যান্স করছে। ওকে। যেমন একটা ট্যাঙ্ক কলের সঙ্গে কানেক্টেড, তুমি কল খুললে ট্যাঙ্ক থেকে জল বেরিয়ে গেল, জল শেষ, মানে ট্যাঙ্কের জল শেষ, তো তোমার কলে আর জল নেই। Exactly. সো ইটস ক্রিস্টাল। রাইট। জেমস্টোন মানে ওই ট্যাঙ্কটার মধ্যে নিচ থেকে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে পাম্পের কানেকশন দেওয়া আছে, তো তুমি জল খোলো, পাম্প আবার ওটাকে জল ভরছে, আর তুমি জলের সাপ্লাইটা পেতে থাকো। তো এটাই হলো একটা এনহান্সমেন্টের ডিফারেন্স। এবার সাইন্টিফিক ওয়েতে আসলে, রিফ্লেকশন ইন্ডেক্স, ক্রিস্টালের রিফ্লেকশন ইন্ডেক্স একরকম, ওটার ইন্ডেক্স একরকম, জেমস্টোনের ইন্ডেক্স একরকম হয়, ক্রিস্টালের হার্ডনেস একরকম হয়, জেমস্টোনের হার্ডনেস একরকম হয়। যেমন মোহ স্কেলে যেটা আমরা হার্ডনেসে মেজার করি, সব থেকে হাই হার্ডনেস থাকে হচ্ছে হিরের, ডায়মন্ডের। ডায়মন্ডের প্রাইস মোটামুটি তোমরা জানো, আর ক্রিস্টালের দিকে সেলেনাইট সব থেকে হার্ডের, মানে তার হার্ডনেস সব থেকে কম থাকে। ওকে। তো এটা, এগুলো হচ্ছে সায়েন্সের দিক দিয়ে গেলে, বলি এগুলো হচ্ছে ডিফারেন্স, ধর কেমিক্যাল ডিফারেন্স, কম্পোজিশন ডিফারেন্স চলে আসে। আচ্ছা, লোকে তোমাকে, তোমার তো নাম্বার দেওয়াই থাকছে আমার চ্যানেলে, যাদের যেটা দরকার তারা সেইভাবে তোমাকে কন্ট্যাক্ট করবে। তাও একবার বলে দাও যে তোমার ক্রিস্টালিন শপটা কোথায় আছে একটু অডিয়েন্সকে। ক্রিস্টালিন আপনার ঢাকুরিয়াতে অবস্থিত, ক্যালকাটা, যেটা কলকাতা 700031। ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে যে সিগন্যাল আছে, ওখানে একটা মৌচাক মিষ্টির দোকান আছে, তার পাশেই ক্রিস্টালিনের নিজস্ব আউটলেট আছে। সো ক্রিস্টালিনে আপনাদের যেমন আমরা ক্রিস্টালের তো নামটাই বুঝতে পারছেন, ক্রিস্টালিন, সো ক্রিস্টাল ইন, ক্রিস্টালের মধ্যেই আপনি ঢুকছেন। ভ্যারাইটি প্রচুর। ক্রিস্টালিন কখনোই এক দুটো ক্রিস্টাল নিয়ে করে না, বিকজ আমি যেহেতু নিজে ক্রিস্টাল হিলার, সো আমার কাছে অনেক অপশনস অ্যাভেলেবেল। তো তুমি জানতে চাইলে আমি তোমাকে ডেফিনেটলি বলে দেবো আমার কাছে কি কি ক্রিস্টাল আছে। সো জেমস্টোনও পাবেন আপনারা, রুদ্রাক্ষও পাবেন, আর যন্ত্রমও আপনারা পেয়ে যাবেন, আর কিছু বাস্তু প্রোডাক্ট, বাস্তু রেমেডিয়াল প্রোডাক্ট আমরা যেগুলো ইউজ করি সেটা পাবেন। আর একটা জিনিস পাবেন, ওটা লিস্টে থাকে না, লটস অফ পজিটিভ এনার্জি। আই হোপ বুঝতেই পারছো, এই পডকাস্ট দিয়েই তো বুঝতে পারছে যে কতটা এনার্জি আছে। এনার্জিটা, কারণ যখনই যেখানে যেই কাজটা করো, এনার্জি যদি তোমার মধ্যে না থাকে, হবে না, হবে না। রাইট। এনার্জিটা রাখতেই হবে। ও নমস্কার, এই একটা, এখন যদি আমি বলি একটা ছোট্ট জিনিস, নমস্কারটা না ওঠে না, বা এই 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 হয়ে যায়, হাফ হয়ে গেছে, ঠিক আছে, ওই বন্ধ জানে। এটা একটুখানি, একটু এনার্জি আনতে হবে, একদম। তারপর তো আমি আছি। একটা বড় কোয়েশ্চেন এবারে, ঠিক আছে, এতক্ষণ কোয়েশ্চেন কি ছিল, ছোট ছোট কোয়েশ্চেন দিলে, এবার বিশাল বড় যাবো। সেটা হচ্ছে, এটা আমাদের ভিউয়ার্সদের জন্য খুব ইনফ্লুয়েন্সিয়াল হবে, কারণ তারাও জানতে পারবে। ক্রিস্টাল বিভিন্ন টাইপের ব্রেসলেটে তোমার আসে, মাল্টি আবার সিঙ্গেল, মানে একটা ক্রিস্টালেরও ব্রেসলেট হয়, আবার মাল্টিপল ক্রিস্টালেরও ব্রেসলেট হয়। তো মাল্টি ক্রিস্টাল ব্রেসলেট বেটার না সিঙ্গেল ক্রিস্টাল ব্রেসলেট বেটার? তো কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন একদম। শেষ করার আগে একটু কন্ট্রোভার্সি না হলে হয় না। আচ্ছা, না, বাট এটা দিস ইজ ইওর ওপিনিয়ন, আমি তোমার ওপিনিয়ন নিচ্ছি। আমি আমার ওপিনিয়নই দেবো, ডেফিনেটলি অন্য তো দিতে পারবো না, আমার ওপিনিয়নই দিচ্ছি। ক্রিস্টাল কাজ করে ভাইব্রেশনের উপর, রাইট। ক্রিস্টাল আমাদের বডি বায়োফিল্ডের ওপর কাজটা করে। ক্রিস্টালের কাজ করার একটা সব থেকে মেইন জিনিস হচ্ছে আমাদের নিজের যেটা ম্যানিফেস্টেশনটা আছে, আমাদের কি কাজ, আমাদের কি চাহিদা আছে, তো যত ওটা ক্লিয়ার হবে, ক্রিস্টাল আপনার জন্য কাজ করবে। তো যখন আমি একজন নতুন কেউ ক্রিস্টাল যখন কেউ ইউজ করছে, তাকে আমি মাল্টিপল দেবো, মানে আমি তোমায় বলেছিলাম না যে প্রত্যেকখানা ক্রিস্টালের আলাদা আলাদা একটা স্টেবল ভাইব্রেশন, একটা এনার্জি থাকে। তো সিঙ্গেল ব্রেসলেটে এনার্জি কিন্তু আমি সেম পাচ্ছি,
পুরো এনার্জিটা সেম। তো যখন এনার্জি সেম হবে আমি কিন্তু তার ভাইব্রেশনের সঙ্গে তাড়াতাড়ি নিজেকে মেশাতে পারবো। আর যখনই মেশাবো তখন রেজোনেন্সটা হবে, যেটাকে অনুরণন বলা হয়। তো সেই রেজোনেন্সটা আমি পাবো। এবার ওখানে যদি আমি মাল্টি বিটস মানে মাল্টিপল টাইপের বিটস মাল্টি বিটস ইউজ করি, সেই ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিস্টালে ডিফারেন্ট ডিফারেন্ট ভাইব্রেশনটা আছে। তখন কিন্তু এই ভাইব্রেশনটা আমরা ঠিকভাবে যদি না চিনতে না পারি, তখন কিন্তু ক্রিস্টাল ব্রেসলেটের ফাংশনটা কিন্তু আমাদের জন্য থাকবে না। রাইট। সো আমি ডেফিনেটলি যারা প্রথম বা ইনিশিয়াল, যেমন আমি যে আমাদের যে ক্লায়েন্টরা আসে অনেকেই বলে যে আপনার যা যা আছে আপনি দিন, আমি তাকে না করে দিই যে তুমি আমিও পালিয়ে যাচ্ছি না বা ক্রিস্টালিন বন্ধ হচ্ছে না, ক্রিস্টালিন আছে, আগেও ছিল, এখনো আছে, আগেও থাকবে। ঠিক আছে, তো আপনি শুরু করুন, আগে ভাইব্রেশনটাকে নিজের সঙ্গে কানেক্ট করান, একটা করে ভাইব্রেশন কানেক্ট করান, আর তারপরে আরেকটা যান। যেমন ডিফারেন্ট ডিফারেন্ট যে ব্রেসলেট আছে অনেক কিছুই আছে, কিন্তু এই ভাইব্রেশনটা যে আমি প্রত্যেকখানা ক্রিস্টালের যদি আমি ঠিক মতন ওটা সিলেকশন না করতে পারি, তখন কিন্তু সেটা কাউকে হেল্প করার জায়গায় তখন কিন্তু তাকে ডাউনে নিয়ে যাবে। সিম্পল আমি বলছি, ক্রিস্টালের কিছু থাকে যাদের ভাইব্রেশন খুব হাই থাকে, তার সঙ্গে যদি আমি লো ভাইব্রেশন ক্রিস্টালে কানেক্ট করিয়ে দিই তখন কিন্তু মুশকিল হবে। যেমন রোজ কোয়ার্স টাইগার আই, টাইগার আই কনফিডেন্স যেমন বিল্ড করে কিন্তু তার সঙ্গে কারেজ বাড়ায়। রোজ কোয়ার্স আমাদের রিলেশনশিপটাকে হিলিং এর জন্য বা সেলফ লাভের জন্য আমরা ইউজ করি। তাহলে দুটোর পারপাস তো আলাদা আলাদা। তো আমি একটা ব্রেসলেটে মিশিয়ে দিলাম, তাহলে ক্লায়েন্টের কি হবে? রোজ কোয়ার্স ফাংশনই করবে না, তোমার টাইগারের ফাংশন যেটা থাকবে তো রোজ কোয়ার্সের সে ফাংশন দেবে। কারেক্ট। সো ব্যাপারটা হচ্ছে এই সিলেকশনটাও না খুব ইম্পর্টেন্ট ভাবে ডিপেন্ড করে। তার জন্য আমি এটা বলি অ্যানোমাসলি এটা করতে না। হ্যাঁ, কেন করবেন না? কনসালটেন্ট রয়েছে, তার একটা হেল্প নিন। যেমন ক্যালপল তো এখন অনেকেই দোকানে গিয়ে কিনে খেয়ে ফেলছেন, কিন্তু কনসালটেন্টের কাছে গেলে তবেই তো অ্যান্টিবায়োটিকটা জানা যায় না। ঠিক, একদম ঠিক। তো এখানেও তাই। সো এরকম নেওয়ার আগে পারলে একটু কনসাল্ট করুন, কারণ এটা আপনাদের জন্য, আপনার লাইফটাকে আপনি অ্যালাইন করবেন। ঠিক। সো আমরা হেল্প করার জন্য রয়েছি। আর আরেকটা একটু সুবিধা বলে দিই, ক্রিস্টালিনে অ্যাটলিস্ট আপনার কোন ক্রিস্টালটা লাগবে সেটার জন্য পে করতে হয় না। জাস্ট একবার জিজ্ঞেস করে নিন। আপনি যদি আমার রিভিউ দেখেন না, আমি বেশ আমার একটা ক্লায়েন্টের রিভিউ আমার ক্রিসেন্ট পেজের মানে গুগল পেজের মধ্যে রিভিউটা আছে, ওটার মধ্যে লিখেছে আমি নিতে গেছিলাম অন্য ক্রিস্টাল, আমায় দিয়ে দিল অন্য ক্রিস্টাল, বাট আমি বুঝতে পারলাম যে আমি যে ক্রিস্টালের কম্বিনেশন নিয়ে আমি তার কাছে গেছিলাম, উনি ওখানে কথা বলে আমার এটা চেঞ্জ করলেন, এটা আমার জন্য কতটা হেল্পফুল হয়েছে। এই জন্যই তো একটা কনসালটেন্টের প্রয়োজন আমাদের লাইফে। যে কোনো কিছুতে যাও, যেটা আমরা শুরু করেছিলাম যে কনসালটেন্টের কতটা দরকার আমাদের, এইখানে আমরা শেষও করছি সেই জায়গাটাতে যে একটা কনসালটেন্টের কাছে গেলে পর কতটা তুমি বেনিফিট পাবে চুজ করার জন্য। কারণ তুমি হয়তো ইউটিউব দেখেছো বা হাজারটা শর্টস দেখেছো, দেখে বা কেউ হয়তো মার্কেটিং করছে ভিডিওটাকে দিয়ে, সেটা তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে, হয়তো সেটা তোমার জন্য না, হয়তো তোমার জন্য এফেক্টিভ অন্য কিছু, তার জন্য তোমার প্রপার কনসালটেন্ট দরকার। আজকে ইউটিউবে যে করছে সে হয়তো তার নিজের কোনো একটা বেসিক কিছুর জন্য করছে, সেটা যে ওভারঅল সবার জন্য ইউজ করবে বা সবার জন্য কাজে লাগবে সেটা তো কোথাও নেই না। অ্যাকচুয়ালি ওটা সবার জন্যই দেওয়া হচ্ছে, কোনো ইন্ডিভিজুয়াল কেউ নেই, ওটা একটা বেসিক, ওকে, বেসিক দেওয়া হচ্ছে। সো অনেক রকম জিনিস আছে না, মেডিসিনে তো আপনি ধরুন না কত রকম মেডিসিন তো রয়েছে, একটা জ্বরের জন্যই ভাবুন কত রকম মেডিসিন হচ্ছে, বাট একমাত্র কনসালটেন্টটা জানে ওটা কোন ধরনের ফ্লু। কারেক্ট। আমাদের কাছে সাধারণ লোকের কাছে ওটা জ্বর, কিন্তু কনসালটেন্ট যে আছেন উনি বলতে পারবেন ওটা কোন ধরনের ফ্লু। ঠিক আছে, তো উনি তো সেই অনুযায়ী আপনাকে সাজেস্টটা করবেন, এইভাবে করবেন না। আর হ্যাঁ, ভরসা রাখুন, কারণ সায়েন্স যেমন বলেছে যে যে কোনো জিনিস মানে অন্ধভাবে বিশ্বাস করতে না, আবার সায়েন্স এই কথাটাও বলেছে আগে ব্যবহার করো তারপরে ডিসিশনটা নাও। একদম। সো এইভাবে করবেন না, কন্ট্রাডিক্টরিতে যাচ্ছি না, বাট যখন একটা লাইন ধরবো আরেকটা লাইন ধরবো না সেটা নয়, দিখাও পে মত যাও, আপনি আকল লাগাও। একদম একদম। গিয়ে ইউজ না করলে তার বেনিফিটটা যদি না পাও, সেটা তুমি কি করে বুঝলে যে সেটা কাজ করবে কি কাজ করবে না, সেটাও একটা বিশাল বড় কথা। তার জন্য ক্রিস্টালিন রয়েছে, আপনারা
ঢাকুরিয়াতে যাবেন, নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করে চলে যাবেন। আপনারা গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ক্রিস্টলিন বললে পরে পেয়ে যাবেন লোকেশন, তাও আমরা নিচে দিয়ে দেবো, আর ফোন নম্বরও দিয়ে দেবো। যাদের যাদের দরকার, যে কটা নিয়ে আজকের টপিক আমরা কথা বললাম, স্টার্টিং ফ্রম বাস্তু, ক্রিস্টাল, জেমস্টোন, রুদ্রাক্ষ, ইভেন নাম্বারোলজি, নেমোলজি, সব কিছু আপনি দাদার কাছে পেয়ে যাবেন। পেজ ইনস্টাগ্রামেরও রয়েছে, যেটা লিঙ্ক করা থাকবে আমাদের নিচে ডেসক্রিপশনে, তার সঙ্গে ফেসবুকের আইডি দেওয়া থাকবে, তার সঙ্গে আমাদের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে ক্রিস্টলিনে। তো অবশ্যই ভিজিট করতে ভুলবেন না, আর যারা যারা যাবেন অবশ্যই রিভিউ দিতে ভুলবেন না। আর আজকে এই এপিসোডটা শেষ করার আগে আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করবো, আজকের এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন, আর আপনাদের কেমন লাগলো আজকে এপিসোডটা, সেটা নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে থাকে বা ভৌতিক ঘটনা ঘটে থাকে, নিচে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্টুডিওতে কিন্তু এসে আপনি আপনার ঘটনা কিন্তু আমাদের ভিউয়ার্সদের সঙ্গে বলতে পারবেন। এছাড়াও বলে রাখি, যারা আপনারা অকাল্ট প্র্যাকটিসেস করছেন বা অকাল্ট ফিল্ডে রয়েছেন, যেরকম ট্যারট কার্ড রিডিং, পিএলআর, স্পিরিচুয়াল গাইডস, হিলিং করছেন, এঞ্জেল হিলিং, এনি কাইন্ড অফ অকাল্ট থেরাপি করছেন, তো তারাও আমাদের পডকাস্টে এসে আপনাদের যে কেস স্টাডিজ গুলো আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করতে পারেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমাদের কেউ না কেউ আপনার সঙ্গে পুরো জিনিসটা জেনে আপনাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে শুক্রবার ঠিক রাত 9টার সময়।